আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমাদের 3 নাম্বার ক্লাস আজকে। তো আমাদের আগের ক্লাসগুলো একদম সার্বজনীন লাইভে ছিল, আজকে শুধু তোমাদের গ্রুপেই ক্লাস নিব। ঠিক আছে ভাই, সবাই একটু চলে আসো। তো আমরা যতজন আছি আমরা একটু চলে আসব, এবং এবং অবশ্যই একটু বলে দিবা যে সব কিছু ক্লিয়ার কিনা, ভাইকে শুনতে পারছো কিনা, একটু বলে দিবা সব কিছু ঠিকঠাক আছে কিনা, নোট খাতা নিয়ে বসছো কিনা। হ্যাঁ বলো, এই পোলাপান একটু বলো তো কি অবস্থা। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছো একটু বলবা। হ্যাঁ, আর আবহাওয়ার কি অবস্থা? ঢাকায় তো প্রচুর বৃষ্টি ভাই, যা তা অবস্থা। আমি ভালো আছি। ঢাকায় বৃষ্টি অনেক, ঘুমানোর সময়, ইটস হাই টাইম টু স্লিপ। বাট তোমরা যেহেতু আসো এই কারণেই চলে আসছি তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্যে, এক্স্যাক্টলি কথাবার্তা বলার জন্য। হ্যাঁ, আজকে একদম আমরা যেহেতু লাইভ হচ্ছে আমাদের গ্রুপে, সো বাইরের মানুষ দেখবে না, এই কারণে আমরা আজকে অনেক ধরনের কথাবার্তাই বলবো। সবাই একটু আহ, হ্যাঁ, ওকে ফাইন, আগে ক্লাস বুঝো তারপর নোট করো। যেহেতু ক্লাসটা গ্রুপে থাকবে, তুমি রিডাবল দেখো, তোমার হাতে যথেষ্ট সময় আছে। শুধু ভণ্ডামি করো না, সময়টা অতিরিক্ত ভাবে নষ্ট করো না। খালাতো বোন খালাতো ভাই যাদের আছে বাদ দিয়ে দাও, এগুলো বাদ দিয়া মোটামুটি কাজ করা শুরু করো। প্রথমে একবার দেখো, হ্যাঁ, পুরোপুরি নোট করার সাথে সাথে দরকার নাই। ঠিক আছে, একটু প্রথমবার আজকে লাইভ ক্লাসটা করো, যেটা মনে হয় এটা তুমি নোট করে রাখো, কিন্তু পরবর্তীতে অবশ্যই নোট করতে হবে। অবশ্যই নোট করতে হবে, কারণ পরীক্ষার আগে তোমাকে নোট খাতা পড়ে যেতে হবে। এই পার্সপেক্টিভে তুমি পরের বার আবার দেখে সুন্দর করে নোট করো। আর ভাই কিন্তু আমার পেজ থেকেও কিন্তু আমি এগুলো শেয়ার দিই। হ্যাঁ, তোমাদের নোটগুলো কিন্তু একদম নাম সহ, যাদের নোট ভালো হবে তাদেরটা অবশ্যই শেয়ার দিব। আমি দুইজনেরটা মনে হয় শেয়ার দিয়েছি, আমার ইচ্ছা আছে আমার প্রত্যেকের একজনেরটা বারবার কেন দিব, সবারগুলোই আমার পেজ থেকে আমি শেয়ার দিব। আর তোমরা সকলেই একটু জানো, যারা এখনো আমার সাথে কানেক্টেড নাই একটু কানেক্টেড হয়ে যাবে। সেটা কি রে? সেটা হচ্ছে একদম আমরা কি করি, ময়না তদন্ত। তোমরা অনেকেই হয়তো বা জানো যে পোস্টমর্টেম ইংলিশ, এখানে তোমাদের অ্যাডমিশন রিলেটেড যত কথাবার্তা, তুমি যা কিছু করবা সবগুলো ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস সহ, প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস। আমরা এই ক্লাসে কিন্তু অনেক বেশি অ্যানালাইসিস করতে পারি না, কিন্তু তোমাদের যাতে যখন ফ্রি টাইম থাকে অবশ্যই তোমরা একটু পোস্টমর্টেম ইংলিশের সাথে কানেক্টেড হয়ে যাবা, কারণ ওইখানে তোমরা শুধুমাত্র ইংরেজির উপর ক্লাসগুলো পাবা। ওকে, এখন তোমরা এটা ফেসবুকেও পাইতে পারো, কোনো সমস্যা নাই। এটা তোমরা হচ্ছে ইউটিউবেও পাইতে পারো, তোমরা সার্চ দিলে ভাইয়াকে পাওয়া যাবা, কোনো সমস্যা নেই। সো ওইখানে গিয়েও আমার সাথে কানেক্টেড থাকতে পারো যে কোনো সময়। আর যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে অবশ্যই ভাইকে ইন্ডিভিজুয়ালিও নক দিতে পারো। তোমরা যাদেরকে মনে হয় যে আমার সাথে আরও ইজিলি কথা বলবো, আমি তোমাদেরকে আরও দিয়ে দিচ্ছি। আবারও বলতেছি, আজকে আমাদের মধ্যে ক্লাস, আজকে ক্লাস বাইরে যাচ্ছে না। যেহেতু বাইরে যাচ্ছে না, এই সবাই একটু বলো তো ক্লাস কি গ্রুপে? একটু বলো তো, আমি আমি দেখতে পারতেছি না, ক্লাস কি আমাদের গ্রুপে? বলো, একজন একটু বলো। খুব বেশি আজকে আমাদের ক্লাস নাই, আমরা ঘন্টাখানেক পড়বো, খুব সুন্দর করে গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটু বল না বাচ্চারা, আমরা কি গ্রুপে আছি নাকি সার্বজনীন বিষয় আছে? অনেক ধরনের বিষয় আছে এখানে, আমি আমি বুঝতে পারতেছি না আর কি। না ভাইয়া, কোনটা না ভাইয়া একটু বলো। দাঁড়াও আমি দেখতেছি। দাঁড়াও একটু দেখি। ওকে, মোস্ট প্রবাবলি আমরা গ্রুপে। তারপরে তোমাদের যাদের মনে হয় যে ভাই একটু কানেক্টেড থাকতে চাও, কোনো সমস্যা নেই, এখানে তোমরা পাবা। তারপরে ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছে, যে কোনো প্রয়োজনে ভাইকে নক দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে। তো তোমাদের এটা রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি যে আমার নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা মোটামুটি
ওকে ওকে ফাইন, ওকে ফাইন, দেখা যাক। তাহলে তোমরা হচ্ছে একটু কানেক্টেড হয়ে যাবা, যারা কানেক্টেড হও না এখনো পোস্ট মডার্ন ইংলিশের সাথে। শুধুমাত্র ইংরেজিটাকে পোস্ট মডার্ন করতে, যে ভার্সিটিতে 20 নাম্বার 20এই ক্যারি করতে, যে ভার্সিটিতে 25 নাম্বার 25, বিইউপির মতো ইউনিভার্সিটিতে 40 নাম্বার, পুরোপুরি 40 নাম্বার তোমার ক্যারি করার জন্য তোমাদেরকে অবশ্যই একটু পোস্ট মডার্ন ইংলিশের সাথে থাকা লাগবে। এবং এবং নোটের কথা আরেকটু বলি, নোটের কথা আরেকটু বলে আমরা শেষ করবো। সর্বশেষ কথা হচ্ছে, আমি আমার এই পেজ থেকে বলো, ইউটিউব থেকেও আমি তোমাদের নোটগুলো আমি শেয়ার দিচ্ছি, কিন্তু দুইটা ক্লাসের নোটে শেয়ার হয়েছে, তো আমি জাস্ট দুইজনেরটা শেয়ার দিচ্ছি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে তোমাদের সবারগুলো ইন্ডিভিজুয়ালি শেয়ার দেওয়া। ওকে, সো তোমরা সবাই নোট করে আমাকে দিবা, এখানেও দিতে পারো, অবশ্যই তোমরা গ্রুপে দিলেই আমি এখান থেকে নিয়ে তোমাদের নাম সহ আমরা পাবলিশ করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আমরা আলোচনা শুরু করে দেই, আশা করি সবাই রেডি আছো। চলো, আমাদের লেকচার 3 আজকে। লেকচার 3 আমরা কি করব? আমরা পড়বো হচ্ছে ডিটারমাইনার্স, আমরা পড়বো হচ্ছে অ্যাডভার্ব, আমরা পড়বো কন্ডিশনাল সেন্টেন্স, আমরা পড়বো ফাইনালি জিরান্ড পার্টিসিপল। আজকেও তোমাদের 2 থেকে 3 নাম্বারের ক্লাস, অনেক অল্প ক্লাস হবে, বাট 2 থেকে 3 নাম্বারের ক্লাস। ঠিক আছে ভাই, আই থিঙ্ক সবাই রেডি, চলো আমরা শুরু করে দিচ্ছি। ওকে ভাই, তাহলে সর্বপ্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিস্টার অ্যাডভার্ব। ওই দিন কিন্তু আমাদের অ্যাডভার্ব নিয়ে খুব একটা আলোচনা হয় নাই। অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা বিইউপিতে পরীক্ষা দিতে চাও, তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু অ্যাডভার্বটা খুবই ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, ওকে, সো তোমরা কিন্তু এটাকে অ্যাভয়েড কোনোভাবেই করতে পারবে না। প্রথমেই লিখবা অ্যাডভার্ব হচ্ছে ইংরেজি ভাষার একটা অতিরিক্ত শব্দ। ইংরেজি ভাষার কি একটা অতিরিক্ত শব্দ, নাউন এবং প্রোনাউন ছাড়া সকল পার্টস অফ স্পিচকে কি করে? মডিফাই করে। তাহলে আমরা দুইটা তথ্য পাইলাম। নাউন কাকে মডিফাই করে? আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, নাউন অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কিন্তু অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া সকল ক্ষেত্রে সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। স্পেসিফিকলি আমরা 4টা শিখব। একটা হচ্ছে সে অ্যাডজেক্টিভকে খুব শক্তিশালীভাবে মডিফাই করে, সে ভার্বকেও মডিফাই করে, এটা তোমরা জানো, সে ভার্বসকেও মডিফাই করে, সে হচ্ছে নিজেকে নিজে মডিফাই করে। পৃথিবীর একমাত্র পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব, যে নিজেকে নিজে মডিফাই করে, এন্ড সর্বসাকল্যে সে পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। এই 4টা হচ্ছে মেইন জিনিস, এই 4টা তোমাকে একটু জানাই লাগবে। তাহলে বেসিকলি হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে সে মডিফাই করতে পারে। তুমি যদি আরও স্পেসিফিক করে বলতে চাও, আরও ছোট করে নিয়ে আসতে চাও, তাহলে আমরা বললাম সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সে ভার্বকে মডিফাই করে, সে অ্যাডভার্বকে মডিফাই করে, সে সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এই কারণে বলা হয় সবথেকে শক্তিশালী পার্টস অফ স্পিচ কি বলা হয়? কি বলা হয়? সব থেকে শক্তিশালী পার্টস অফ স্পিচ কে? অ্যাডভার্ব। সব থেকে শক্তিশালী পার্টস অফ স্পিচের নাম হচ্ছে অ্যাডভার্ব। এই জিনিসটা একটু তোমরা লিখে ফেলো, এটা গেল অ্যাডভার্বের মূল জিনিস। এখন অ্যাডভার্ব কেমনে গঠন হয়? গঠনটা কেমনে হয়? আমরা জানি অ্যাডভার্ব দুইভাবে গঠিত হয়। একটা হচ্ছে কিছু অ্যাডভার্ব আছে জন্মগত, কি কিছু ওয়ার্ড আছে যারা জন্মগত অ্যাডভার্ব, আর কিছু ওয়ার্ডে তোমরা জানো যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে আমরা কি পাই? অ্যাডভার্ব পাই। এই দুইটা কথা তোমাদের একটু মনে রাখা লাগবে। কিছু অ্যাডভার্ব জন্মগত, এটা কেমনে জানবো ভাই? এটা তোমার একটু মেমোরাইজিং বিষয়ের মতো মনে রাখা লাগবে। আর কিছু অ্যাডভার্ব হচ্ছে নাউনের সাথে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়। এগুলো আমরা যদি এক্সাম্পল তোমাকে লিখি, তাহলে আমরা এরকম বলতে পারি না যে, ধরো এই যে ধরো ছিল নাইস, এখন হয়ে গেছে এলওয়াই, তাহলে আমরা পাইলাম কি রে? আমরা পাইলাম নাইসলি। ছিল হচ্ছে স্মার্ট, এখন হয়ে গেছে এলওয়াই, পাইলাম আমরা স্মার্টলি। এরকম হচ্ছে রিয়েলি, অ্যাবসলিউটলি, অকেশনালি, নর্মালি, যা কিছু আছে, বিউটিফুললি, ঠিক আছে, যা কিছু আছে সব কি অ্যাডজেক্টিভ। ব্যাডলি, সুইটলি, কিউটলি, যাই বলো তোমরা, সব হচ্ছে অ্যাডভার্ব। আর জন্মগত যেটা, এটা তোমাকে একটু জানা লাগবে, এটা পরীক্ষায় আসে। জন্মগত কারা? যারা আসলে তুমি
চেহারা দেখে চিনতে হয় যে এটা অ্যাডভার্ব। এরা কারা আমরা একটু লিখি চলো। এরা হচ্ছে সু, টু, তারপর হচ্ছে তোমার ফার্স্ট, তারপর হচ্ছে অলওয়েজ, নেভার, এভার, সামটাইমস, সামটাইমস, তারপর আর কি কি আছে? সো, টু, ফার্স্ট, অলওয়েজ, নেভার, সামটাইমস, জাস্ট, নাও, টুডে, টুমোরো, ঠিক ঠিক। এদেরকে বলা হয় জন্মগত অ্যাডভার্ব। কেমনে চিনবা? চেহারা দেখে চিনতে হবে। এই জিনিসটা একটু লিখে ফেলো, এই জিনিসটা একটু লিখে ফেলো। একজন সঙ্গে সঙ্গে বলে দিবা যে ভাই লিখে ফেলছি, একজন ক্লিয়ার লিখে দেওয়া, তাহলে আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলে আমরা কি শিখলাম? অ্যাডভার্ব থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে অ্যাডভার্ব ইংরেজি ভাষার একটা অতিরিক্ত শব্দ, তবে অপ্রয়োজনীয় নাই। পিসি দাসের মতে অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। সে অনেক শক্তিশালী একটা পার্টস অফ স্পিচ। তবে আমরা যদি আরও স্পেসিফিক করে বলি, বাংলাদেশের বইগুলোতে যেটা লেখা, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সে ভার্বকে মডিফাই করে, সে হচ্ছে নিজেকে নিজে মডিফাই করে, এবং বেশি তেরিং বেরিং করলে সে পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। এটা গেল। এরপর আমরা অ্যাডভার্ব কেমনে গঠন হবে আমরা জানি। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব গঠিত হয়। আরেকটা হচ্ছে কিছু অ্যাডভার্ব আছে জন্মগত, নেভার এভার সো, হ্যাঁ কিছু অ্যাডভার্ব আছে জন্মগত, যারা কেমনে চিনবো? তাদের চেহারা দেখে চিনতে হবে। আমি যে রায়হান ভাই কেমনে চিনলা যে এই লোকটা হচ্ছে কালো মানুষ, এই লোকটা এরকম এরকম, দ্যাটস ইট, ঠিক আছে না? সো চেহারা দেখে চিনা। ওকে ভাই, আশা করি আমরা অ্যাডভার্বের বেসিকটা বুঝতে পারলাম অ্যাডভার্ব নিয়ে। এখন চলো আমরা একটু যাই অ্যাডভার্বের পজিশন। কি বলবো আমরা? কোথায় কোথায় অ্যাডভার্ব বসে, 5টা পজিশন একটু তোমাদেরকে শিখিয়ে দিব। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে পজিশন অফ, পজিশন অফ অ্যাডভার্ব। আমরা কি লিখবো রে? আমরা লিখবো হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা যদি এটাকে লিখি, তোমরা একটু লিখে ফেলতে পারো যে পজিশন অফ অ্যাডভার্ব। দেখো তার কোথায় কোথায় অ্যাডভার্ব বসে। আমরা নাউনের পজিশন শিখছিলাম 14টা জায়গা, আমরা অ্যাডজেক্টিভের পজিশন শিখছিলাম 8টা জায়গা। ঠিক এরকম ভাবে 5 থেকে 6টা জায়গা আছে যেখানে যেখানে অ্যাডভার্ব বসে। চলো আমরা একটু পজিশনগুলো লিখে দিই। নাম্বার 1, দেখো অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স। এভাবে লিখো, পরে তোমাদেরকে আমি বুঝাই বলতেছি। সেন্টেন্স প্লাস অ্যাডভার্ব। 3 নাম্বারটা তোমরা সকলেই জানো, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, যদি ওইখানে পরে একটা সাধারণত নাউন থাকে। নাম্বার 4 হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। তারপর আমরা যদি নাম্বার 5 বলি, সব থেকে ইম্পর্টেন্ট, আচ্ছা আমরা ট্রানজিটিভ ভার্বের পরে বলতে পারি, আমরা বলতে পারি কি আইটিভি, অর্থাৎ ইন্টেন্সিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব। আগে শিখাই দিয়েছিলাম, এভাবে বসতে পারে। নাম্বার 6-এ বসতে পারে যে মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের মাঝে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্লাস এখানে আমরা দিব অ্যাডভার্ব, অক্সিলিয়ারি ভার্ব প্লাস অ্যাডভার্ব, তারপরে হচ্ছে তোমার প্লাস মেইন ভার্ব। মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যেও অ্যাডভার্ব বসতে পারে। এই 6টা জিনিস আপাতত তুমি জানলেই হয়ে গেছে। তাহলে আমরা কি পাইলাম? যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে। অ্যাডভার্ব এটার মানে কি? এটার মানে হলো সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। 2 নাম্বারটা হচ্ছে সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসতে পারে। 3 নাম্বারটা হলো অ্যাডভার্বের পরে মানে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে। 4 নাম্বারটা হলো 2টা অ্যাডভার্ব একসাথেও বসতে পারে। 5 নাম্বারটা হলো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে। অ্যান্ড ফাইনালি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যেও অ্যাডভার্ব বসতে পারে। আমরা তোমাদেরকে একটা করে এক্সাম্পল যদি দিই, আমি বললাম যে sometimes I came here, মাঝে মধ্যে আমি এখানে আসতাম। আবার আমি যদি এই বাক্যটাকে ঘুরাইয়া লিখি যে I will come here sometimes, এই দেখো একই জিনিস, কিন্তু এখানে অ্যাডভার্ব হয়েছে শুরুতে, এখানে অ্যাডভার্ব হয়ে গেছে পরে।
এরপর আমরা তোমরা যারা সার্বজনীন জানো আমরা কি বলি অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ শি ইজ সো বিউটিফুল সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও তারপর আমি যদি বলি যে সখিনা রানস ভেরি ফাস্ট এই দেখো ভেরি ফাস্ট এই দেখো দুইটি অ্যাডভার্ব পাশাপাশি বসছে একটু ভালো করে জিনিস এই বাক্যটা দেখো এটা পরীক্ষা আসছে বেশ কয়েকবার এই যে দেখো ভেরি একটা অ্যাডভার্ব ফাস্ট একটা অ্যাডভার্ব আর এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব কি ভার্ব আইটিভি তাহলে এই সিস্টেম অনুযায়ী দেখো আমরা কিন্তু এটাও লিখে ফেলছি 5 নাম্বারটা এখানে দিয়ে দিছি তার মানে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে আবার দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসতে পারে আমরা দেখো এক বাক্যে দুইটা সেন্টেন্স দিয়ে দিলাম মানে দুইটা জিনিস দুইটা ফরমেশন তোমাকে আমি বুঝিয়ে দিলাম এন্ড ফাইনালি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে আমরা বলি না যে আই উইল নেভার কাম টুমরো I will never come tomorrow এই যে দেখো নেভারটা হচ্ছে এখানে কি অবশ্যই নেভারটা এখানে একটা অ্যাডভার্ব অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝে বসছে আশা করি বুঝাইতে পারছি এই ফরমেশনটা একটু লিখে ফেলো আই পোলাপান ক্লিয়ার কিনা একটু বলো আজকে আমরা প্র্যাকটিস করবো না জাস্ট আমরা র্যান্ডমলি এই জিনিসটা লিখে যাব এরপরে আমরা অতিরিক্ত কথাগুলো পরবর্তীতে বলবো দেখো আমি বুঝাইতে পারছি কিনা একটু বলো আর একটু বলবা আসলে কেমন লাগে তোমরা ইংরেজি তো আগেও পড়ছো ভাইয়েরও 2টা ক্লাস করলা মানে কেমন লাগে আসলে যারা নোট করতেছো যারা নোট করো না আমার মতো ভন্ডামি করো আমি আগেই বলছি তোমাদের জয় বাংলা যারা নোট করতেছো পড়তেছো তাদের কাছে কেমন লাগে আসলে ডিফারেন্ট কোনো কিছু শিখতে পারতেছো কিনা আর আসলে ভাইয়ের ক্লাস বুঝতে পারতেছো কিনা একটু জানাইও না জানালে কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারি না যে আসলে কী পড়াইতেছি না কি পড়তেছি আমার এক স্যার ছিল আমার আইডল যিনি উনি সবসময় একটা কথা বলতো জীবনে যদি পড়াও বা বাচ্চাদেরকে পড়াও তাহলে ইংরেজি পড়াবা তো আমি অনেক স্যারের প্রিয় স্টুডেন্ট ছিলাম যদি সবসময় মায়ের খাইতাম আমি ফার্স্ট বেঞ্চে বসতাম প্রচুর মানে মাইর দিত আমাকে পারতাম না পড়াশোনা আর কি এবং ইংরেজি সবথেকে কম পারতাম মজার অনেক ঘটনা আছে তোমরা বিভিন্ন ভার্সিটিতে চান্স পাও তোমাদের ক্যাম্পাসে এই ঘটনাগুলো শেয়ার করবো এখানে তো আসলে বললে মজা পাওয়া যাবে না আলটিমেটলি তো তারপরে হচ্ছে বললো যে জীবনে যদি কিছু পড়াইতে চাও তাহলে ইংরেজি পড়াও আমি বললাম স্যার কেন ইংরেজি পড়াবো বলে ইংরেজি যে পড়ায় সেও বুঝে না যে পড়ে সেও বুঝে না এখানে যা আছে শুধু মজাই মজা ঠিক আছে তো হ্যাঁ একটু জানাবা কেমন লাগে একটু জানাবা ভাইয়ের কথা বুঝো কিনা ক্লাস ঠিকঠাক আছে কিনা হ্যাঁ বা যদি আমার কোথাও ইমপ্রুভ করা লাগে যে ভাই তবে আমার একটা লেকিংস এটা হচ্ছে অনেক ফাস্ট আমি কথা বলি যদি তোমাদের কাছে মনে হয় যে না ভাই তো অনেক ফাস্ট বলে তাহলে ডেফিনেটলি ভাই বলবা যে ভাই আর একটু স্লো করার চেষ্টা করবেন তবে যেহেতু অ্যাডমিশনের কোচিং তোমাদের এই জিনিসগুলো আয়ত্তে নিয়ে যাওয়া উচিত কারণ অনেক পড়া থাকে তো ধরো 1.5 ঘন্টার ক্লাসে তো আমরা অনেক জিনিস পড়াই ফেলি সো যদি একটু স্লো যাওয়া হয় তাহলে কিন্তু আসলে তোমাদেরকে পুরোপুরি জিনিসটা আমরা দিতে পারি না যদিও এটা আমার মুদ্রা দোষ আমার আম্মা প্রায় সময় বলে যে আমি তোর মা আমি তোর কথা বুঝি না তোর এই পোলাপান তোর কথা কেমনে বুঝে তো আমি বলি যে আম্মা ওরা হচ্ছে অনেক স্মার্ট ওরা আপনাদের থেকে অনেক আপডেটেড সো ওরা বুঝে ঠিক আছে আপনারা বুঝেন কিনা একটু বলবেন হ্যাঁ সাথে থাকেন অনেক সুন্দর করে অনেক কিছু শিখাই দিব ওকে ভাই আশা করি বুঝাইতে পারছি তাহলে আমরা কি চলে গেল তাহলে মোটামুটি অ্যাডভার্বের বেসিক চলে গেছে অ্যাডভার্বের নিয়ে আমাদের কত টাইম গেল দেখি তো ভাই আমাদের কিন্তু চলে গেছে হ্যাঁ সময় মোটামুটি ভালোই চলে গেছে আমরা এখান থেকে লিভ করব তাহলে অ্যাডভার্বের মোটামুটি আমাদের আলোচনা শেষ এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইনভার্সন অফ অ্যাডভার্ব এই জিনিস তোমরা যারা সেকেন্ড টাইমার তোমরা অবশ্যই এটার নাম শুনেছো এখানে কিন্তু প্রশ্ন আসে ইনভার্সন অফ কিরে অ্যাডভার্ব কেউ বলে ইনভার্সন অফ ভার্ব কোনো সমস্যা নাই এটা নিয়ে আলটিমেটলি আসলে বলার কিচ্ছু নাই যেটা ইনভার্সন অফ নাউন এটা ইনভার্সন অফ অ্যাডভার্ব ওকে তাহলে আমরা যদি এটাকে একটু ধরো আমরা আজকে কি বলবো তাহলে এখন ইনভার্সন অফ অ্যাডভার্ব বা ইনভার্সন অফ ভার্ব যেটা আমাদের আলোচনার বিষয় দেখো সুন্দর করে টাইটেল দাও ওয়ালাইকুম সালাম এই পোলাপান বাকিরা যারা আসে নাই তাদেরকে একটু নিয়ে আসো তো মেনশন দিয়া লেখো ইনভার্সন অফ অ্যাডভার্ব সব থেকে মজার জিনিস শেখাবো ইনভার্স শব্দের অর্থ কি বলো তো
এরপর আবার ইনভার্স শব্দের অর্থ মানে উল্টায়া দেওয়া। কি রে? উল্টায়া দেওয়া। মনে আছে তোমাদের? মনে আছে তোমরা যে ইন্টারমিডিয়েটে গেট পড়ছিলা, নট গেট? এই নট গেটের কথা মনে আছে রে বলাবান? যে তুমি যদি এ মান দাও তাহলে না মান পাইতা কি এবার, মানে 0 যদি ইনপুট দাও তাহলে আউটপুট পাইতা 1, বা 1 দিলে 0 পাইতা। মনে আছে তোমাদের নট গেটের কথা? সো ইনভার্স মানে হচ্ছে বার। তোমরা যেহেতু সায়েন্সের বাচ্চা কাচ্চা, তোমরা আমার থেকে অনেক 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 বেশি বুঝো এটা। সো ইনভার্স মানে উল্টায় দেওয়া, পজিশন চেঞ্জ করা, তোমরা যেটাকে বলতে পারো প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের ক্ষেত্রে তো এটা আরো তোমরা ইজিলি বুঝতে পারো, প্রতিস্থাপন বিক্রিয়ার মতো বিষয়টা, ঠিক আছে? তো ইনভার্স একটা সাধারণ, এখন এটা হচ্ছে মূল জিনিস। ইনভার্সনের মূল জিনিস কি? উল্টায় দেখুন কার সাথে কারে উল্টাবা, সকিনার সাথে কারে উল্টাবা, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন একটা স্ট্রাকচার লিখবো, তোমাকে আমি বুঝাচ্ছি। দেখো একটা নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার কি রে? কর্তা ক্রিয়া কর্ম, সেন্টেন্সের ধর্ম। তাহলে আমরা বলতে পারি না একটা নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাই তো সাধারণত নর্মাল সেন্টেন্সের সাবজেক্ট। কিন্তু ভাই ইনভার্সনের তাহলে এটার ইনভার্সনের স্ট্রাকচারটা কি হবে? তাহলে এটার ইনভার্সনের স্ট্রাকচারটা কি হবে রে? তাহলে উল্টায় দিছি না, কথা বললাম না? উল্টায় দিতে হবে। কাকে উল্টায় যাবে? মনে রাখবা, ভার্বের জায়গাতে চলে যাবে সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গাতে চলে যাবে ভার্ব। অর্থাৎ ভার্বের সাথে সাবজেক্টের একটা আদান প্রদান, এটার নামই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো। এটার নামই হচ্ছে তোমার ইনভার্সন অফ অ্যাডভার্ব। দেখো বুঝতে পারি কি নাই? তাহলে কি হবে? তাহলে আগে চলে আসবে ভার্ব, পরে চলে যাবে সাবজেক্ট, পরে চলে যাবে অবজেক্ট। এটা হলো ইনভার্সনের বেসিক, ইনভার্সনের মূল কথা। এখন আশা করি বুঝাইতে পারছি। এটা হচ্ছে ইনভার্সনের মূল কথা, যে সাবজেক্টের পজিশনে ভার্ব চলে যাবে, ভার্বের পজিশনে সাবজেক্ট চলে যাবে। এটা হচ্ছে কি কথা? ইনভার্সনের মূল কথা। এখন ভাই কখন যাবে? তুমি একটা বাক্য লিখলা যে আই উইল, এটা লিখো না, একটু বুঝো, এই পর্যন্ত লিখো, এটা বুঝো। লিখলা যে আই উইল গো টু কলেজ, ঠিক আছে? আই উইল গো টু কলেজ টুমোরো। দেখো একটা নর্মাল বাক্য। এখন তুমি এটা কি উল্টা দিতে পারবা? তুমি কি সবসময় উল্টা দিতে পারবা? তুমি কি লিখতে পারবে এখানে যে উইল আই গো টু কলেজ টুমোরো? তাহলে তো প্রশ্নবোধক হয়ে যাবে। এটা তুমি এরকম লিখতে পারবা? দেখো আমরা বলছিলাম যে ইনভার্সন হচ্ছে সাবজেক্টের জায়গাতে ভার্বকে নিয়ে আসা, ভার্বের জায়গাতে সাবজেক্টকে নিয়ে যাওয়া। মানে হচ্ছে ভার্ব বলতে এখানে বেসিক্যালি অক্সিলারি ভার্বের কথা বোঝানো হয়েছে। বেসিক্যালি কি রে? অক্সিলারি ভার্বের কথা বোঝানো হয়েছে। এখন এই বাক্যটাকে তুমি যদি অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসো, তাহলে কি হয়? উইল আই গো টু কলেজ টুডে টুমোরো। তাহলে তো ভাই প্রশ্নবোধক ডব্লিউএইচ ওয়ার্ড সামনে চলে আসছে, তাহলে তো প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে এই সেন্টেন্সের কিন্তু এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। প্রশ্নবোধক বাক্যের কিন্তু আবার তোমার ইনভার্সন হবে না। এখন এমনভাবে তোমার বাক্যটাকে উল্টাইতে হবে, এমনভাবে সাবজেক্টের জায়গাতে ভার্বকে নিয়ে আসা লাগবে যখন তোমার প্রশ্নবোধক হবে না। তখন তুমি আনবা কেমনে? কখন বুঝবা যেটা এরকম হবে? তাইলে তোমাদের কিছু জিনিস শেখা লাগবে। মনে রাখবা, আমাদের কিছু ওয়ার্ড আছে। কি আছে রে? কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলা দেখলে আমরা ধরে নিব বাক্যটা ইনভার্সনের। এরকম মোটামুটি 20টার মতো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আমি তোমাকে দিয়ে দিব। ওই দিন যেরকম ছবি দিয়ে দিয়েছিলাম গ্রুপে দিয়ে দিও, তোমরা লিখে ফেলবা। তাহলে মূল জিনিসটা ইনভার্সনের কি? আমরা দেখলাম যে ইনভার্সন মানে উল্টায় দেওয়া। কার সাথে কার উল্টায় দেওয়া? তাহলে স্ট্রাকচারটা লিখে ফেলো, তাহলে অফিসিয়াল স্ট্রাকচারটা লিখে ফেলো এখন। এরপরে একটা এক্সাম্পল দিব জাস্ট। অফিসিয়াল স্ট্রাকচারটা কি হবে রে? প্রথমে হবে একটা নেগেটিভ অ্যাডভার্ব। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে কিভাবে বুঝবা যে বাক্যটা ইনভার্সন হবে, কেমনে বুঝবা? পরীক্ষায় প্রশ্ন তোমাকে বলে দিবে না, তোমাকে বুঝতে হবে কোনো বাক্যের শুরুতে, ভালো করে শোনো, কোনো বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব আসে, নেগেটিভ অ্যাডভার্ব কয়টা? এই যে 12 থেকে 20টার মধ্যে আছে, আমি তোমাকে দিয়ে দিব। কোনো বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব আসে তাহলে আর নর্মাল সেন্টেন্স হয় না, তখন সাবজেক্ট আর অক্সিলারি ভার্বের মধ্যে একটা আদান প্রদান হয়। অর্থাৎ সাবজেক্টের জায়গাতে অক্সিলারি ভার্ব চলে আসে আর অক্সিলারি ভার্বের জায়গাতে সাবজেক্ট চলে যায়। আশা করি বুঝাইতে পারছি। তাহলে মেইন স্ট্রাকচারটি কি হইলো? একটা নেগেটিভ অ্যাডভার্ব থাকবে বাক্যের শুরুতে, এরপরে তুমি কি দিবা? এরপরে অবশ্যই তোমাকে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসা লাগবে। কোন ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। যদি অক্সিলিয়ারি ভার্ব কোনো সময় না থাকে তাহলে মেইন ভার্ব নিয়ে আসবা। অক্সিলিয়ারি ভার্ব থাকবেই, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এরপর আমরা কি করব? এরপর আমরা সাবজেক্ট দিয়ে দিব, এরপরে যা আছে জয় বাংলা টিং টিং, ওইটা আমাদের ম্যাটার করে না। এরপরে ফুল স্টপ।
হ্যাঁ, সকিনার সাথে আমাকে উল্টাবা না বাবা। সকিনা যে কাজটা করে ওই সকিনার ভার্বের সাথে সকিনার উল্টাবা, ঠিক আছে? এখানে আমার সাথে সকিনার অ্যাডজাস্ট করাইতে যাও না, ঠিক আছে ভাই? তেরিং বিরিং করো না রে, তেরিং বিরিং করো না পোলাপান। দিস ইজ আওয়ার স্ট্রাকচার, ওকে, দিস ইজ আওয়ার স্ট্রাকচার। একটু দেখো তাহলে এই স্ট্রাকচার একটু দেখো তো। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব আসবে, এরপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিব। নেগেটিভ অ্যাডভার্ব আসবে, এরপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিব, এরপরে আমরা সাবজেক্ট দিব। এটা হচ্ছে ইনভার্সনের মূল জিনিস। হ্যাঁ, কখন বুঝবা? এই যে কিছুক্ষণ আগে বললাম যে বাক্যটা এই বাক্যটা হবে না, কারণ কি এই বাক্যে তুমি যদি আগে অক্সিলিয়ারিকে নিয়ে যাও তাহলে তো প্রশ্নবোধক হয়ে গেল শোনা, তাহলে প্রশ্নবোধক তো তুমি দিতে পারবা না। সো প্রশ্নবোধক না দিয়ে আমরা করব, এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, দিয়ে আমরা মোটামুটি এখান থেকে চলে যাব। দেখো এই যে বিখ্যাত একটা বাক্য আছে, দেখো তোমাদের, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হি আচ্ছা বিখ্যাত এক্সাম্পলটাই দিই। হি রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট, দেন দ্য ট্রেন লেফট। তোমরা জানো দেন দ্য ট্রেন লেফট। এই দেখো একটা বাক্য লিখলাম। এখন বাক্যটা একটু খেয়াল করো তোমরা, এই বাক্যটা দিকে একটু খেয়াল করো, এখানে কোনো কিছু ডিফারেন্ট পাইছো? শোনো, একটা বাক্য হওয়া উচিত ছিল কি রে, বাক্যটা হওয়া উচিত ছিল, আসলে বাক্যটা কি ছিল? আসলে বাক্যটা ছিল হি হ্যাড রিচড, REACHD, রিচড দ্য স্টেশন। এটা ছিল মূল বাক্যটা। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, দেখো এটা ছিল মূল বাক্য। এই দেখো বেটা, এই সাবজেক্ট আগে না ভার্ব আগে? নর্মাল সেন্টেন্সে কি ডেফিনেটলি সাবজেক্ট আগে, তারপর নাকি আমরা ভার্ব বসাবো। কিন্তু এখানে দেখো, এখানে কি হয়েছে রে? এখানে দেখো যে আগে ভার্ব নিয়ে আসছো, পরে সাবজেক্ট দিছো। এটা কেন হয়েছে? সোনারা, এই যে নো সোনার হেড আছে, এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। যেহেতু বাক্যের শুরুতে একটা নেগেটিভ অ্যাডভার্ব চলে আসছে, এই কারণে আমাদের কি করা লাগবে? ইনভার্স করা লাগবে। কি করা লাগবে? ইনভার্স করা লাগবে। অর্থাৎ সাবজেক্টের জায়গায় আমরা ভার্বকে নিয়ে আসবো, আর ভার্বের জায়গায় আমরা সাবজেক্টকে নিয়ে যাব। দিস ইজ কল ইনভার্সন অফ অ্যাডভার্ব। বুঝাইতে পারছি কিনা একজন একটু বলো। বলো দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আরেকটা আমি তোকে বাক্য দিলাম, দেখো, নট আনটিল হি উইল গো টুমরো। এই দেখ পোলাপান, এই বাক্যটা দেখ, এই বাক্যটা কিন্তু ভুল। পরীক্ষায় এরকম থাকবে, এটা কারেকশনে আসবে আর কি। মানে 4টা অপশন দেওয়া থাকবে, একটার মধ্যেই শুধুমাত্র সাবজেক্ট পরে থাকবে, আর বাকি সবগুলোতেই সাবজেক্ট আগে থাকবে, এরকম কিছু একটা অবস্থা। বা একটাতেই সাবজেক্ট আগে থাকবে, 3টাতে সাবজেক্ট পরে থাকবে। দেখতো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমার কোনো সমস্যা নাই। এখন যেহেতু বাক্যের শুরুতে একটা নট আনটিল চলে আসছে, অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব চলে আসছে, তাহলে কিন্তু আমি সাবজেক্টকে আগে আর বসাইতে পারবো না। তাহলে আমার আগে নিয়ে আসা লাগবে কাকে? ভার্বকে, এরপরে নেওয়া লাগবে সাবজেক্টকে। তাহলে পরীক্ষায় দেওয়া থাকবে নট আনটিল হি উইল গো টুমরো। তুমি বলবা এটা ভুল, কারেক্ট কি? নট আনটিল উইল হি গো টুমরো। এটা এক্সাম্পল দিয়া এখানে কাইটা দিবা, দিয়া নিচে লিখবা কারেক্ট লিখে এই যে কারেক্ট বাক্যটা এটা লিখবা। এটা হচ্ছে তোমাদের, তাহলে আমাদের ইনভার্সন অফ অ্যাডভার্বের আলোচনা আজকে এখানেই শেষ। একটা স্ক্রিনশট দিয়ে রাখো, হ্যাঁ, পরবর্তীতে নোট করে দিও। আর এই ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। ওকে ভাই, ফাইন। চলো এখন আমাদের আলোচনা হচ্ছে ডিটারমাইনার্স। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আলোচনা করো। টাইটেল দিবা ডিটারমাইনার্স। টাইটেল দিবা কি রে? ডিটারমাইনার্স। আনটিল তো নিজেই নেগেটিভ, তাহলে আনটিল এর নট কেন দিলেন? নট দিলাম কোথায় রে? আগে নট দিছি নাকি? দেখি তো। এই নট আনটিল হয়, নট আনটিল মিলে এই হচ্ছে একটা অ্যাডভার্ব।
নট আনটিল মিলাই হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? এটা 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 হয়, এটা হয়, ওকে ভাই, এটা হয়, এটা তুমি শিখে রাখো, নট আনটিল এটা হয়। আচ্ছা ওকে, ডিটারমাইনার্স দেখো, ডিটারমাইনার্স হচ্ছে একটু লিখবা, কাজ কি? ডিটারমাইনার্স হচ্ছে এই কই যাস, ডিটারমাইনার্স হচ্ছে তোমরা একটু লিখবা সবাই যে 3টা কাজ। কোনো ওয়ার্ডকে যে সমস্ত ওয়ার্ড, তোমাকে বাংলা কথা আমি বুঝে বলে দিই, যে সমস্ত ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে, এবার এটা লিখে ফেলো সবাই, একটু লিখে ফেলো, যে সমস্ত ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট, সীমিত, তোমরা মডিফায়ারে পড়ে আসছো না ইন্টারমিডিয়েটে, এই কারণে বেশি পড়াবো না, সীমিত, নির্দিষ্ট সীমিত এবং চিহ্নিত করে তাদেরকে মডিফায়ার বলে। কি বললাম ডেফিনেশনটা? যে সমস্ত ওয়ার্ড নাউনের পূর্বে বসে কিংবা পরে বসে, তবে ম্যাক্সিমাম সময় নাউনের পূর্বে বসে ওই সমস্ত নাউনকে নির্দিষ্ট করে, সীমিত করে কিংবা চিহ্নিত করে তাদেরকে কি বলা হয়? ডিটারমাইনার্স বলা হয়। এরপর আমরা লিখব কি? যেহেতু এরা নাউনের পূর্বে বসে, যেহেতু এরা নাউনের পূর্বে বসে, তাই সাধারণত এরা কি হয়? অ্যাডভার্ব হয় না অ্যাডজেক্টিভ হয়? অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। নাউনের পূর্বে যারাই বসে তারা সবাই কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন এটা আমাদের মূল জিনিস, এটা তারা নাউনের পূর্বে বসবে, এরা পুরো নাউনকে নির্দিষ্ট করবে, সীমিত করবে, চিহ্নিত করবে। আমরা একটু তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাই যে নাউনকে কেমন নির্দিষ্ট করে। আমি তোমাকে যদি বলি, ধরো আমি তোমাকে বললাম যে দি খাও, কিরে দি খাও, তাহলে কাউটাকে দি নির্দিষ্ট করছে না? আবার আমি তোমাকে বললাম যে সীমিত করে, আমি তোমাকে যদি আ বয়, এই দেখো, বা আ কাউ, এই যে আ বয়, বালকটাকে কি করছে? সীমিত করে ফেলছে। হাজার হাজার বালকের মধ্যে একজন বালক, বা সাম বয়েজ, হাজার হাজার বালকের মধ্যে কিছু বালক, ঠিক আছে? এন্ড ফাইনালি আমি তোমাকে বলতে পারি এরকম যে চিহ্নিত করা, যে মাই কাউ, ঠিক আছে? আমি বললাম মাই সকিনা, ধরো যাও তোমাদের পরিমণি মাই সকিনা। তাহলে এই যে সকিনাটা কার? সকিনা কার? এই যে বিষয়টা তো চিহ্নিত করে দিছে, কি চিহ্নিত না? তাহলে এটা করে দিল চিহ্নিত, তার মানে হলো নির্দিষ্ট, সীমিত এবং চিহ্নিত। যে সমস্ত ওয়ার্ডগুলা করে কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে, তাদেরকে ডিটারমাইনার্স বলা হয়। তাহলে এখানে দি, এখানে এ, এখানে মাই, সবাই কি? ডিটারমাইনার্স। এদের নাম আরেকটা নাম আছে, যেহেতু নাউনের পূর্বে বসছে এই কারণে এদেরকে অ্যাডজেক্টিভ বলা থাকে। পরীক্ষায় অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ দিবা, ডিটারমাইনার্স থাকলে ডিটারমাইনার্স দিবা। ডিটারমাইনার ক্লিয়ার কিনা একটু বলো? সহজ করে বুঝাই দিলাম, একদম সহজ করে বুঝাই দিলাম, যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই সমস্ত নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে, সীমিত করে কিংবা চিহ্নিত করে তাদেরকে বলা হয় ডিটারমাইনার্স। যেহেতু তারা নাউনের পূর্বে বসে এই কারণে তাদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়, কারণ আমরা জানি নাউনের পূর্বে সখিনা, জরিনা, খালাতো ভাই, খালাতো বোন, তুমি, আমি, রায়হান ভাই, শিহাব ভাই, পৃথিবীর যে কেউ, আমার বন্ধু রাসেল, পৃথিবীর যে কেউ বসে সবাই কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এই ঘটনা তোমাদেরকে ঘটায় দিলাম, বুঝতে পারছো কিনা একটু বলো? হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। তাহলে এখন ডিটারমাইনার্স কারা হয়? ডিটারমাইনার্স কারা ডিটারমাইনার্স হয়? কারা ডিটারমাইনার্স হয় এটাও তোমরা অনেকেই জানো। কারা ডিটারমাইনার্স হয় এটাও তোমরা অনেকেই জানো, যে ডিটারমাইনার্সগুলো হয় কারা? আর্টিকেলস। একটা পেজ সুন্দর করে খালি রাখবা, যারা নোট করবা আর কি, এখানে একটা পেজ কি করবা? খালি রাখবা, অর্থাৎ ব্ল্যাঙ্ক রাখবা। সিকে নাকি ব্ল্যাঙ্ক বানান কেমনে? BLANC কে, যাই হোক, একটা পেজ ব্ল্যাঙ্ক রাখবা। এখানে ডিটারমাইনার্সগুলো কারা হয়? এরা আর্টিকেলস হয়, এরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়, এরা হচ্ছে কোয়ান্টিফায়ার হয়, এরা হচ্ছে নাম্বার হয়, এরা হচ্ছে তোমার ইনডেফিনিট প্রোনাউন হয়, এরা সবাই হয়। এটা আমি তোমাদেরকে এখানে লেখাবো না, কারণ এই বিষয়টা এখানে লেখানো না। এই বিষয়টা তোমাদেরকে আমি সুন্দর করে আমার জোস করে নোট করা আছে, তোমাদেরকে আমি দিয়ে দিব। তাহলে তোমরা জাস্ট নোট খাতা লিখে রাখবা, পড়ে ফেলবা। বাংলাদেশের প্রত্যেকটা বইয়ের মধ্যেও আছে, ওই জিনিসগুলো আছে। সো এটা নিয়ে আমাদের কথা বলা দরকার নেই। আমরা যে কয়েকটা কুলু শিখবো, এইটা হচ্ছে আমাদের মেইন জিনিস। লিখো, এটা তোমাকে লেখা লাগবে, এখান থেকে প্রশ্ন হবে। তাহলে আমরা শিখতে যাচ্ছি কি?
আমরা শিখতে যাচ্ছি হচ্ছে কুলু কুলু। আমরা শিখতে যাচ্ছি কি রে? আমরা শিখতে যাচ্ছি, এই যে দেখো আমরা শিখতে যাচ্ছি কুলু কুলু। এই কুলু কুলু হচ্ছে আমাদের ফ্যাক্ট। লিখো তোমরা কুলু কুলু, নাম্বারিং করো, 1 2 নাম্বারিং করতে পারো। নাম্বার 1 যে আমরা যেটা লিখবো, এখন ডিটারমাইনার্স কারা? ধরো সাম, এরা সব আছে, তোমরা পড়লেই বুঝতে পারবা। এখন আমরা ব্যবহার শিখবো হচ্ছে, ধরো একটা জিনিস শিখবো হচ্ছে আমরা ফিউ, আমরা শিখবো তোমাকে হচ্ছে মোর, আমরা শিখবো হচ্ছে মেনি, আবার এই পাশে আমরা শিখবো হচ্ছে তোমার ফিউ থেকে হবে লিটল। লিটল এটা কিন্তু কিসের আলোচনা? ডিটারমাইনার্সের আলোচনা। লিটল, এখানে মোর হয়ে যাবে মাছ, আর এখানে মেনি হয়ে যাবে, আচ্ছা মেনি, মেনি কি, মেনি কি, মেনি মোর তো সেম জিনিসই নাকি? ওকে, ফিউ লিটল মাছ, আর কি হয়? ফিউ লিটল মাছ, অ্যামাউন্ট অফ লিটল, আচ্ছা যাই হোক, লিটল আ লিটল এটা আমরা লিখতে পারি, লিটল আ লিটল, হ্যাঁ যা কিছু আছে, ফিউ আ ফিউ সবই হয়, ফিউ বা ফিউ যেটাই বলতে পারো। এখন দেখো এদের কাজ কি আর এদের কাজ কি, এটা তোমাকে একটু জানা লাগবে। এরা কি, এরা কাদের গ্রহণ করে, এরা কাদের গ্রহণ করে, এইগুলোর আরও বিস্তারিত সুন্দর সুন্দর আলোচনা কিন্তু পোস্টমর্টেম ইংলিশে আছে। তোমরা ওইখানে গিয়েও ক্লাস দেখে আসতে পারো, পিচ্ছি পিচ্ছি ক্লাস, 2 মিনিটের ক্লাস, বাট অনেক সুন্দর করে আলোচনা করা আছে। আমি জাস্ট তোমাকে একবার বলে দিচ্ছি। দেখো মনে রাখবা, লিটিল, মাছ, এই সমস্ত ওয়ার্ডগুলা সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। কই বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর ফিউ, আ ফিউ, মোর, মেনি এরা কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এটা হচ্ছে তোমাকে বোঝা লাগবে। তাহলে ফিউ, মোর, মেনি এরা কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, আর হচ্ছে লিটিল, মাছ এরা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এখন কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি, আমি তোমাদেরকে শিখাই আসছি। এটা তোমাকে একটু, হ্যাঁ আচ্ছা, সাম, সাম নিয়ে কথা বলতেছি। আর এরা এখানে ফিক্সড। আরেকজন আছে মিস্টার সাম, সে হচ্ছে তোমাদের পরিমণি আপুর মতো। সে কার মতো রে? তোমাদের পরিমণি আপুর মতো। সে কাউন্টেবল নাউনও গ্রহণ করে, সে আবার আনকাউন্টেবল নাউনও গ্রহণ করে। তার একজনরে ভালো লাগে না, দুইজনকেই ভালো লাগে। তাহলে তাহলে আমরা 3টা জিনিস পাইলাম, আমরা পাইলাম এরা বসে কাউন্টেবল নাউনের পূর্বে, এরা বসে নন কাউন্টেবল নাউনের পূর্বে, আর এটা হচ্ছে তোমাদের পরিমণি আপু, যে বসে কোথায়? উভয়ের পূর্বেই বসতে পারে। এই 3টে এক্সাম্পল দিব, আমাদের পড়াশোনা মোটামুটি এই চ্যাপ্টার শেষ। তাহলে আমি তোমাকে বললাম যে আই হ্যাভ few বুকস, ঠিক আছে? আই হ্যাভ ফিউ বুকস, আমার কিছু পরিমাণ বই আছে। আই হ্যাভ ফিউ বুকস, কারণ বুক হচ্ছে কি, বুক হচ্ছে কি রে? বুক হচ্ছে কাউন্টেবল নাউন, এই কারণে তুমি এখানে ফিউ বসাইছো। তুমি কোনোদিন বলতে পারো না আই হ্যাভ মাচ বুকস, পরীক্ষা এটাই থাকবে। কোনটা ভুল, কারেকশনে এখান থেকে প্রশ্ন আসবে, তুমি এটা দাগায় দিতে পারবো না। কারণ মাছ কি, মাছ বসা আনকাউন্টেবল নাউনের আগে। হানি বলতে পারো তুমি বলতে পারো যে হানি, তুমি বলতে পারো হেয়ার, তুমি বলতে পারো অনেস্টি, তুমি বলতে পারো যে ওয়াটার, এদের পূর্বে এরা বসবে, আর এরা এখানে বসবে। আবার আমি আরেকটা এক্সাম্পল দিলাম এখন, ধরো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিলাম এখন, যে আবার তুমি বলতে পারো কি আই হ্যাভ মেনি বুকস, জেলা হই কুদু, আই হ্যাভ মেনি ফ্যান্স। এই দেখো, তার মানে এই যে মেনি, দেখো এটাও কাউন্টেবল, সো তুমি এখানে কিন্তু ফিউ মেনি বসাইতে পারতেছো। তুমি কোনোদিন বলতে পারবে না যে আই হ্যাভ লিটল প্যান্টস, বলা যাবে না। তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারবা আই হ্যাভ লিটল মানি, আমার কোনো টাকা পয়সা নাই, বা অল্প পরিমাণ টাকা পয়সা আছে। তুমি বলতে পারো যে আই নিড মাচ ওয়াটার। তুমি আবার এখানে মোর ওয়াটার বলতে পারবে না, কারণ এরা কি আনকাউন্টেবল নাউন। তাহলে এই যে দেখো আনকাউন্টেবল নাউন, এর পূর্বে বসছে কি, এই দেখো আনকাউন্টেবল নাউন, পূর্বে বসেছি লিটল, আনকাউন্টেবল নাউন, পূর্বে বসেছি মাছ। আশা করি এই দুইটা বোঝাইতে পারছি। আর সাম কি, সাম সবার সাথে আছে, সাম এরা দুইজনের সাথেই বসাতে পারবা। তুমি এখানে বলতে পারবা আই নিড সাম ওয়াটার, তুমি বলতে পারবা আই হ্যাভ সাম বুকস। তাহলে সাম দুইজনের সাথেই যাইতে পারে। তাহলে এই এক্সাম্পলটা একটু লিখে দিই, মুখে বলে দিছি, তোমরা অনেকে রাগ করতে পারো যে রায়হান ভাই লিখে দেয় না, আরেকবার লিখে দিয়ে দিচ্ছি সর্বশেষ। তাহলে আমরা সামের ক্ষেত্রে কি বলতে পারি, যে আই নিড সাম ওয়াটার।
তাহলে সাম হচ্ছে তোমাদের পরিমণি আপুর মতো, সে সবার সাথে সে থাকতে পছন্দ করে। আরেকটা হচ্ছে আমরা বলতে পারি যে ইউ হ্যাভ বা ইউ হ্যাড সাম কি বুকস, তোমার কিছু বই ছিল। সো সাম উভয়ের ক্ষেত্রেই বসতে পারে। আশা করি আমি তোমাকে ফিউ, মোর, তারপর হচ্ছে লিটল, সাম, মাছ এগুলো বোঝাতে পারছি। এখান থেকে তুমি অবশ্যই প্রশ্ন পাবা, অবশ্যই প্রশ্ন পাবা, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা। হ্যাঁ, ওয়াজ মাহফিলের মধ্যে ঢুকে যাবে, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে ঢুকে যাবে, বুঝছো? ওকে, ঠিক আছে, দেখি তো কি অবস্থা তোমাদের। হ্যাঁ, আর তোমাদের যাদের পরিচিত, তোমরা যারা আসো আর কি, তোমরা যারা এখনো আসো নাই, বাকিদের একটু বলো তো, বাকিদের একটু বলো, ওদেরকেও নিয়ে আসো আর কি। আমাদের আলোচনা কাছায় ফেলছি, ঠিক আছে, আমাদের আলোচনা প্রায় কাছায় ফেলছি। এই জিনিসগুলা তোমাকে আমি ইজি করে বুঝাই দিচ্ছি ভাই, ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারছি। আই উইল বি সাকসেসফুল অ্যান্ড অলসো ইউ উইল বি সাকসেসফুল। আমি দোয়া করি তোমরা সবাই অনেক অনেক ভালো করো। তাহলে আমরা কুলুকুলু কিন্তু শিখে ফেললাম। এখন আরেকটা কুলুকুলু দিয়েই আমাদের এই চ্যাপ্টার শেষ। ওটা 1 নাম্বার দাও, এটা কুলুকুলু দিবা কত? 2। এটা কুলুকুলু কত দিবি রে? এটা কুলুকুলু 2 দিবি। এটা কুলুকুলু হচ্ছে 2 দিবি তোরা। অতিরিক্ত বড় হয়ে গেল কেন? ধর, যাই হোক, আচ্ছা যাও, হুদাই বাদ দাও, কুলুকুলু 2 লিখো। কুলুকুলু 2তে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে 2টা শব্দ আছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আফিউ, একটা হচ্ছে সুদাফিউ, ঠিক আছে? এদের অর্থগুলো তোমাদের জানা লাগবে। একটা হচ্ছে আ লিটল, শুধু লিটল, ডিটারমিনেন্টসের আমাদের সর্বশেষ আলোচনা। মনে রাখবা যে আফিউ শব্দটা হচ্ছে পজিটিভ। কি বোঝায়? একটা পজিটিভ শব্দ বোঝায়। এটা তোমরা ঠেক কোয়েশ্চেন যদি আসে এই জিনিসগুলো কাজে লাগবে। আর ফিউ হচ্ছে একটা নেগেটিভ শব্দ বোঝায়। কি বোঝায়? নেগেটিভ। আর আ লিটল মানে কি? পজিটিভ, আর লিটল হচ্ছে নেগেটিভ। এই যে সেম জিনিস আগেরটার মতোই। এটা তোমরা একটু মনে রাখবা। এখন এটার অর্থটা কেমনে বুঝবা যে নেগেটিভ? এটার অর্থটা তোমাকে জানা লাগবে, যেটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। আ লিটল মানে হচ্ছে আছে কিছু পরিমাণ, হ্যাঁ, কিছু পরিমাণ বা সামান্য পরিমাণ, কিছু, এটা ট্রান্সলেশন আসে, কিছু পরিমাণ থাকা অর্থে আফিউ ব্যবহৃত হয়। আর ফিউ হচ্ছে নাই বললেই চলে। কি? নাই বললেই, মাশাআল্লাহ জঘন্য লেখা, নাই বললেই চলে, কেউ রাগ করো না ভাই, একসময় অনেক ভালো লেখা ছিল কিন্তু এখন বাজে হয়ে গেছে। আফিউ মানে হচ্ছে কিছু পরিমাণ আছে, অল্প পরিমাণ, খুবই অল্প বাট খুব বেশি না, খুবই অল্প বাট খুব বেশি না। আর ফিউ হচ্ছে নাই বললেই চলে, এখানেও আছে, একদমই খুব অল্প, ঠিক আছে? আবার লিটল কি? সেম জিনিস, সামান্য পরিমাণ আছে। আর এটা হচ্ছে কি? নাই বললেই চলে, নেই বললেই চলে। এটা তোমাকে একটু লিখে রাখা লাগবে। আমরা একটু তোমাকে এক্সাম্পল দিব। আমি তোমাকে যদি বলি, ধরো আমি তোমাকে এখানে একটা বাক্য লিখলাম যে, ধরো আমি তোমাকে এখানে একটা বাক্য লিখলাম, এটা আমি একটু উপরে রাখি, ওকে? দেখো আমি তোমাকে একটা বাক্য লিখলাম যে, কি লিখতে পারি আমি? যে আই হ্যাভ আ ফিউ খাউস, ঠিক আছে? আমি আবার বললাম তোমাকে, আই হ্যাভ ফিউ খাউস। এই দেখো, একটা বুঝাইছি, লিটারটা লিখবো না, তোমরা এমনি বুঝে যাবা। লিটারটা লিখবো না, এমনি বুঝে। আই হ্যাভ আ ফিউ খাউস মানে কি? আমার গোটা কয়েক,
অল্প কয়েকটা গরু আছে, আর আই হ্যাভ ফিউ কাউস মানে আমার গরু নাই বললেই চলে। এটা বিভিন্ন পরীক্ষাতে আসছে, বেশ কয়েকটা ভার্সিটির পরীক্ষাতে আসছে। তোমরা জাস্ট এই ওয়ার্ডটা লিখে ভাই যেন লিখছে মনে রাখবা যে ফিউ মানে পজিটিভ ওয়ার্ড কিছু পরিমাণ আছে, আর ফিউ মানে নেগেটিভ মানে নাই বললেই চলে। সেম লিটল মানে নেগেটিভ নাই বললেই চলে, আর আ লিটল মানে পজিটিভ সামান্য পরিমাণ আছে। এখন কোনটা কাউন্টেবল নাউনের আগে বসবে, কোনটা আনকাউন্টেবল নাউনের আগে বসবে একটু আগে শিখিয়ে দিয়ে আসছি। যেহেতু আমি কাউকে নিছি, কাকে নিছি, আমি কাউকে নিছি, তাহলে কাউকে যেহেতু নিছি এই কারণে আমি ফিউ দিছি। এখানে আমি যদি ওয়াটার নিতাম বাচ্চারা, তাহলে আমি কি দিতাম, তাহলে আমি এখানে লিটল দিতাম। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমাদের ডিটারমিনার্সের ক্লাস এখানেই, গুড বাই টাটা, এখানেই গুড বাই টাটা, এইভাবে নোট করবো, একদম হুবহু সুন্দর করে নোট করবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদের এই ক্লাস শেষ করে ফেলছি। আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে এখন আমরা অ্যাডভার্ব পড়লাম, আমরা ইনভার্সন অফ অ্যাডভার্ব পড়লাম, আমরা হচ্ছে ডিটারমিনার্স পড়লাম, আমরা এখন জিরান পার্টিসিপল আর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স পড়বো। আমাদের প্রথম আলোচনা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। পৃথিবীর যদি বাংলাদেশে থাকতে চাও তাহলে পৃথিবীর সকল জায়গাতেই পৃথিবীর সকল প্রশ্নে কত নাম্বার, পৃথিবীর সকল প্রশ্নেই কত নাম্বার রে, পৃথিবীর সকল প্রশ্নে হচ্ছে তোমার 1 নাম্বার ফিক্সড। পৃথিবীর সকল জায়গাতে হচ্ছে তোমার 1 নাম্বার, এখানে কি রে 100% 1 নাম্বার ফিক্সড। যদি বাংলাদেশে থাকতে চাও এখান থেকে 1 নাম্বার তুমি পাবাই, এটা তোমাকে একটু মনে রাখা লাগবে। নাম কি, কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা জানো কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের আছে, একটু এগুলো তোমরা পড়তে ভাই একদম এই বয়সে চলে আসছো, সেই ক্লাস 7 থেকে 8 থেকে পড়া শুরু করছিলে, ঠিক আছে। যতটুকু ইনফরমেশন আমি না দিলেই না, এতটুকু তোমাদেরকে দিব, কারণ এখানে আসলে কোনো ট্রিক্স দিয়ে পড়াইতে পারে অনেকে, আমি কোথাও শিখিও নাই, আমি নিজেও আসলে খুব একটা ট্রিক্স আবিষ্কারও করতে পারি নাই। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে মেমোরাইজিং করা লাগবে। কি করা লাগবে, মেমোরাইজিং। 4টা ফর্মুলা আছে, তোমাদের একটু দয়া করে, অনুগ্রহ করে, কষ্ট করে, যদিও তোমরা সবাই জানো, 4টা ফর্মুলা একটু মাথায় রাখা লাগবে, তাহলেই কন্ডিশনাল তোমাদের শেষ। আমরা এখানে খুব বেশি সময় নিব না, জাস্ট 4টা ফর্মুলা তোমাকে লিখে দিব। তাহলে কন্ডিশনাল আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসি 3 ধরনের, কিন্তু এখন আমরা পড়বো কন্ডিশনাল 4 ধরনের, ঠিক আছে। তোমরা অনেকেই জানো। তাহলে কন্ডিশনাল কয় ধরনের রে, কন্ডিশনাল মানে হচ্ছে কি, শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল মানে কি রে, শর্তযুক্ত বাক্য। এখন শর্ত তুমি কি দিয়ে বুঝাবা, সাধারণত আমরা বুঝি ইফ দিয়া শর্ত বোঝায়, আনলেস দিয়া শর্ত বোঝায়, ঠিক আছে। আবার তোমাকে হচ্ছে তোমার কি বলা হয়, এটা ইন কেস দিয়া শর্ত বোঝায়, হোয়েন দিয়াও কন্ডিশনাল বোঝায়। তবে আমাদের জন্য যেটা বহুল প্রচলিত সেটা আমরা কন্ডিশনাল বলতেই ইফ কন্ডিশনালকে বুঝি। আরেকজন আছে, সে হচ্ছে বাক্যের শুরুতে হেড কন্ডিশনাল, অর্থাৎ আনলেস অনেক ক্ষেত্রে হয়, এই আনলেসটাকেও আমরা বুঝে থাকি। আনলেস মানে হচ্ছে ইফ নট আর কি, যেই লাও সেই কদু। তাহলে মনে রাখবা যে এরা সাধারণত বাক্যের মাঝে শুরুতে উভয় জায়গাতেই বসতে পারে, আর হেড হচ্ছে এমন এক কন্ডিশনাল যে সবসময় বাক্যের কোথায় বসে, শুরুতে বসে। বাক্যের শুরুতে যদি হেড থাকে তাহলে তুমি ধরে নিবা বাক্যটা কিসের, কন্ডিশনাল সেন্টেন্সের। সাধারণত একটা বাক্যে যদি ইফ থাকে আমরা ধরে নিই বাক্যটা কন্ডিশনাল। সাধারণত কোনো একটা বাক্যে যদি ইন কেস থাকে, আনলেস থাকে, আমরা ধরে নিই বাক্যটা কন্ডিশনাল। কিন্তু বাক্যের শুরুতে যদি হেড থাকে সেটাও কন্ডিশনাল হবে। তাহলে কন্ডিশনাল আমাদের টোটাল কয় ধরনের রে, আমাদের 4 ধরনের কন্ডিশনাল আছে। কয় ধরনের কন্ডিশনাল, 4 ধরনের। জাস্ট ফর্মুলা শিখবা, এখানে ফর্মুলার বাইরে আর কিচ্ছু নাই। 4 ধরনের কন্ডিশনাল আছে, একটু ফর্মুলা লিখবা। নাম্বার 1 জিরো কন্ডিশনাল, তোমরা যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করছো তোমরা সেটা শিখছো, জিরো কন্ডিশনাল। নাম্বার 2 হচ্ছে আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল। নাম্বার 3 হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে থার্ড কন্ডিশনাল। একটু ফর্মুলা লিখে দেই, তারপরে এখানে জিরো আর ফার্স্টের মধ্যে একটা কিলা আছে, ওইটা তোমাদেরকে শেখানোর দায়িত্ব আমার। বাকিগুলো তোমরা পড়ে আসছো, তোমরা পারো, এখানে কোনো কথা নেই। তারপরে যদি কেউ পারো না বাইরে বলবা, ঠিক আছে। তাও করে যদি কেউ মনে করো যে পারতেছ না তাহলে বাইরে বলবো। জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কি রে, ইফ থাকবে, এখানে একটা V1 থাকবে। শুনো, তোমরা অনেকে V1 দিয়ে পড়ছো, তোমরা অনেকে প্রেজেন্ট দিয়ে পড়ছো, যার যেমনি মন সেমনি পড়ো, যে যেমনি শিখছো এমনি পড়বা। আমি এমনি পড়াই, ইফ প্লাস V1, এখানে যাবে V1,
আর সাবজেক্ট তো থাকেই। মূল জিনিস হচ্ছে আমাদের বাক্যে ভার্বকে ইউজ করা, সাবজেক্ট তো থাকবেই। সকিনা, জরিনা, পরিমণি, তোমরা, আমরা আসি, তো সমস্যা নাই। ফার্স্ট কন্ডিশনাল কি সেম, বামপক্ষ সেম থাকবে, ইফ প্লাস ভি ওয়ান। মনে রাখবে কন্ডিশনাল মানে দুইটা শর্তযুক্ত বাক্য, দুইটা পক্ষ থাকে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমাকে যদি লেফট হ্যান্ড সাইড দেওয়া থাকে তুমি রাইট হ্যান্ড সাইড অ্যান্সার করবা, যদি রাইট হ্যান্ড সাইড দেওয়া থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্সার করবা। তাহলে ইফ প্লাস ভি ওয়ান, এখানে যাবে কি উইল প্লাস ভি ওয়ান। উইল যেহেতু মডেল অক্সিলিয়ারি, সো এরপরে ভার্বের বেস ফর্ম বসে। সেকেন্ড কন্ডিশনালে আমরা নিব ইফ প্লাস ভি টু, এখানে যাবে উইলের জায়গাতে হয়ে যাবে জাস্ট উড, আর উডও মডেল অক্সিলিয়ারি, এরপরে ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশনাল আমরা নিব কি ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, আর ডান পক্ষে আমরা নিব কি রে উড হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি। মনে রাখবা এই স্ট্রাকচার, এই ফর্মুলা তুমি চেঞ্জ করতে পারবা না। তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবা, ভার্ব চেঞ্জ করতে পারবা, কিন্তু ফর্মুলা, এই স্ট্রাকচার অ্যাপ্লাই করি তোমাকে কি করা লাগবে, কারেকশন করতে হবে। আমরা সবসময় বলি যে ইংরেজি আসলে গ্রামার দিয়ে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে তুমি গ্রামারের বাইরে গিয়ে কথাই বলতে পারবে না। যেমন কন্ডিশনালে তুমি যতই তেরিং বেরিং আলোচনা করো, তোমাকে হচ্ছে এই ফর্মুলা ইউজ করে তোমাকে কারেক্ট করা লাগবে, এছাড়া পারবা না। এখন কেউ কেউ পড়ো, আমি যেমন পড়তাম, দেখো তোমাকে বলি জিরো কন্ডিশনাল ইফ প্লাস ভি ওয়ান, ডান পক্ষে ভি ওয়ান। ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস ভি ওয়ান, ডান পক্ষে উইল প্লাস ভি ওয়ান। সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস ভি টু, ডান পক্ষে উড প্লাস ভি ওয়ান। থার্ড কন্ডিশনাল ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, ডান পক্ষে উড হ্যাভ প্লাস ভি থ্রি। আমরা এমনি মুখস্থ করে বলতাম, এমনি পড়তাম, হাইটা পড়তাম, হাঁটতেছি আর পড়তেছি। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই ইফ প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট ফিউচার, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, উড প্লাস প্রেজেন্ট, যেমনি মন সেমনি বলো, যেমনি শিখছো এমনি বলবা। আমি আবারও বলতেছি, যারা কন্ডিশনাল পারো তোমাদের আজকের ক্লাসে খুব একটা দরকার নেই, জাস্ট নোট করে রাখো, ভাইয়ের সিকোয়েন্সটা মেনটেন করো। আর যারা মনে করো যে কিছু কনফিউশন আছে, তারা দূর করবে কনফিউশনগুলো এবং আমার মতো করে শিখবা। যারা প্রেজেন্ট দিয়ে মুখস্থ করে ফেলছো, তাদেরকে আজকের এই ফর্মুলায় মুখস্থ করার দরকার নাই। আমি কোনোদিন এটা অ্যাপ্রিসিয়েট করবো না। তুমি যেটা পড়ে ফেলছো ওটা পড়ে ফেলছো, যেটা তোমার কাছে মনে হয় যে না ভাই এটা, যদি মনে হয় যে না এটা ইজি, ইফ প্লাস ভি ওয়ান ভি ওয়ান, ইফ প্লাস ভি ওয়ান উইল প্লাস ভি ওয়ান, ইফ প্লাস ভি টু উড প্লাস ভি ওয়ান, ইফ প্লাস হ্যাড প্লাস ভি টু উড হ্যাভ প্লাস ভি থ্রি, এভাবে পড়তে পারো, তোমার মতো করে তুমি পড়তে পারো, অ্যাজ ইউ উইশ। এখন আমরা যেটা কেরা বেড়া লিখবো, আমরা কি লিখবো, কুলুকুলু। যেখানে কুলুকুলু হয় সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল আর হচ্ছে জিরো কন্ডিশনাল মধ্যে পার্থক্য। দেখতে কিন্তু দুইটা একই রকম, ফার্স্ট আর জিরো, আর নিচে কি ফার্স্ট। শুনো, দুইটারই কিন্তু বামপক্ষ সমান, দুইটারই কি বামপক্ষ সেম, কিন্তু ডান পক্ষে আমরা একটা কেরা বেড়া লাগাই। সেটা কি দেখো, স্ট্রাকচার যদি আমি একটু লিখি, আমরা কি লিখছিলাম, ইফ প্লাস বি ওয়ান, আর এইদিকে কি ছিল জাস্ট বি ওয়ান, সাবজেক্ট প্লাস বি ওয়ান আর কি। আর এটাকে কি ছিল, এটাতে ছিল হচ্ছে ইফ প্লাস বি ওয়ান, ডান পক্ষে ছিল উইল প্লাস বি ওয়ান। এখন তোমাদের সার্বজনীন প্রশ্ন যে ভাই দুইটারই তো বামপক্ষ সেম, আমরা কখন বুঝবো, দুইটারই তো ভাই বামপক্ষ সেম, আমরা কখন বুঝবো যে একটা ফার্স্ট কন্ডিশনাল হবে আর একটা জিরো কন্ডিশনাল হবে? এখান থেকেই তোমার প্রশ্নটা করবে, তুমি জয় বাংলা ভুলটা করে দিয়ে আসবা। আজকে তোমাকে আমি এই জিনিসটা দূর করাবো। দেখবা দুইটারই বামপক্ষ সেম, দুইটারই ভি ওয়ান আছে। দুইটা এক্সাম্পল দিই। একটা বললাম যে, আমরা বললাম যে ইফ ইউ ইট পয়জন, আবার একটা তুমি বললা যে ইফ ইউ ইট রাইস। দেখো এই যে দেখো আলোচনা যে হইতেছে, এখন দুইটারই সেম, দুইটা ভালো করে খেয়াল করো, লেখালেখি করবা না, মনোযোগ এইদিকে দাও। দুইটারই সেম, এখানে বলতেছে ইট ভার্ব, এখানে বলতেছে ইট ভার্ব, দুইটাই তো সেম বামপক্ষ। ভাই আমি কখন বুঝবো যে একটা জিরো কন্ডিশনাল হবে একটা ফার্স্ট কন্ডিশনাল হবে? ভালো করে শুনো, লুক এট দ্য বোর্ড, ভালো করে শুনো, ভালো করে দেখো। কখন বুঝবা জিরো কন্ডিশনালের শর্ত কি? জিরো কন্ডিশনালের শর্ত হচ্ছে তিনটা, সাধারণত আরো আছে, তো তিনটা জানলে হয়। একটা কি রে, তোমরা জানো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, একটা হচ্ছে কি অভ্যাসগত। তার মানে
তার মানে এটার বাংলা কথা কি? এটার বাংলা কথা হচ্ছে ঘটনাটা 100% ঘটবে। যদি ঘটনাটা 100% ঘটে, যদি ঘটনাটা 100% ঘটে তাহলে সেটা জিরো কন্ডিশনাল। আর যদি মনে করো ঘটনাটা 100% ঘটতেও পারে, নাও ঘটতে পারে, এটার কোনো সিউরিটি নাই, তাহলে সেটা ফার্স্ট কন্ডিশনাল। বুঝছো কিনা বলো? আবারও বলতেছি, তুমি ধরো তুমি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিলা, এখন কি পানি আইস হবে? না, পানি ফুটবে। এটা বৈজ্ঞানিক সত্য। পানিকে তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে গেলা, তাহলে পানি ডেফিনেটলি আইস হবে, এটা বৈজ্ঞানিক সত্য। সূর্য প্রতিদিন পূর্ব দিকেই উঠে, এটা চিরন্তন সত্য। আমি সকালে দাঁত ব্রাশ করি, এটাও অভ্যাসগত কোনো কিছু। আমি প্রতিদিন পড়াশোনা করি, এটাও অভ্যাসগত কোনো কিছু। সো এই ধরনের বাক্যগুলো যদি হয়, তোমাকে বুঝতে হবে এখানে কি কথা বলছে। যদি এই ধরনের কথা এখানে বলে থাকে, তাহলে আমরা জিরো কন্ডিশনাল নিব, অর্থাৎ এখানে V1 দিয়ে অ্যান্সার করব। আর যদি দেখি যে ঘটনাটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে, যদি তুমি কি করো, যদি তুমি ভাত খাও, তুমি ভাত খেলে কি হবে? তুমি মোটা হইতে পারো, রাহেনার মতো চিকনা হইতে পারো। সো এটার গ্যারেন্টি নাই যে ঘটনাটা ঘটবেই। যদি তুমি প্রচুর পড়াশোনা করো, তুমি A+ পাইতেও পারো, নাও পাইতে পারো। ভুরি ভুরি অহরহ এক্সাম্পল বাংলাদেশে পড়ে আছে যে ভালো ভালো পড়াশোনা করি রেজাল্ট খারাপ। সো আশা করি বুঝাইতে পারছি। একজন ক্লিয়ার বলে দাও। ভাইয়া ফার্স্ট ক্লাসে এটা করাইছিলেন, একটু মনে হয় আলোচনা দিছিলাম, যাই হোক। তার মানে এখন তোমার অ্যান্সার করতো, ইফ ইউ ইট পয়জন, যদি তুমি বিষ খাও তাহলে তোমার জয় বাংলা হয়ে যাবে। যদি তুমি বিষ খাও তোমার জয় বাংলা হয়ে যাবে, এটা চিরন্তন সত্য। যদিও তোমরা অনেকে বলতে পারো যে ভাই বিষ খেলে তো অনেকে মরে না, এটা তর্কের খাতিরে তুমি বলতেই পারো। আমি ওইটার আসলে ব্যাখ্যা এরকম দিতে পারবো না, এটা তর্কের খাতিরে বলা, কিন্তু ইংলিশ তর্ক দিয়ে চলে না, ঠিক আছে? এখন বিষের কথা কিন্তু উল্লেখ করা না। এখন বিষ অনেক ধরনের আছে, উন্দুর মরার বিষ আছে, হারপিক খায় অনেকে, আছে না? আবার যদি পটাশিয়াম সায়ানাইড খায়, জয় বাংলা। রাসেলস ভাইবারের যদি তোমার নিউরোটক্সিনের বিষ মেরে দেয়, শঙ্খনি বা শাখামুটি যে সাপ, তোমাকে যদি হিমোটক্সিন বিষ মেরে দেয়, জয় বাংলা। সো বিষের কথা কিন্তু এখানে স্পেসিফিক বলে নাই যে কোন বিষ। সো এই কথাতে যাইও না আর কি। আমরা বুঝতে পারবো যে আসলে যদি কেউ বিষ খায় সাধারণত সে মারা যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে হি বা ইউ ডাই, ইউ ডাই। V1 বসাইছি, কি বসাইছি রে? V1 বসাইছি। আর এখানে তুমি যদি ভাত খাও, ইউ উইল কি হবে? ইউ উইল বি ফ্যাট। তুমি মোটা হইলে হইতে পারো, না হইতে পারো। সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালের মধ্যে কেরা বেড়াটা। এখান থেকেই প্রশ্ন আসবে। যদি এটা বুঝো, তোমার মোটামুটি কন্ডিশনালের বেসিক আলোচনাগুলো শেষ, ঠিক আছে ভাই? ওকে, নেক্সটে যাও। এখন সেকেন্ড কন্ডিশনাল তোমরা জানো। থার্ড কন্ডিশনাল নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল একটা কুলুকুলু দেও। সেকেন্ড কন্ডিশনাল একটা কুলুকুলু লিখো। এটা পরীক্ষায় আসবো, সবগুলা ভুল করে আসবো। বাক্যটা হচ্ছে যে হেড আই আ ক্যামেরা, হেড আই মাছ মানি, কিরে মাছ, এটা লিখবো অবশ্যই। হেড আই মাছ মানি একটা, আরেকটা হচ্ছে হেড আই বিন মাছ মানি। বলছিলাম না, বাক্যের শুরুতে যদি হেড থাকে তাহলে সেটাও কন্ডিশনাল হয়, বাক্যের শুরুতে যদি হেড থাকে তাহলে সেটা কন্ডিশনাল হয়। এটা সেকেন্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালের মধ্যে সব থেকে স্পেশাল কুলুকুলু হচ্ছে এটা। কোনটা সেকেন্ড কন্ডিশনাল, কোনটা থার্ড কন্ডিশনাল কেমনে বুঝবা? মনে রাখবা, বাক্যের শুরুতে হেড থাকলেই তোমরা কি করো? থার্ড কন্ডিশনাল ধরে নাও। হেড মানেই থার্ড কন্ডিশনাল ধরে নাও, হেড মানেই থার্ড কন্ডিশনাল ধরে নাও। এটা যদি বারবার ধরো তোমার জয় বাংলা হয়ে যাবে। তাহলে হেডের পরে তুমি দেখবা যে হেডের পরে ভিত্তি আছে কিনা। হেডের পরে যদি ভিত্তি থাকে তুমি দেখবা কি হেডের পরে ভিত্তি আছে কিনা, হেডের পরে ভিত্তি আছে কিনা। হেড আই মাছ মানি, হেড আই বিন মাছ মানি। তোমার যেটা কনসার্ন, তুমি দেখবা হেডের পরে ভিত্তি আছে কিনা। যদি হেডের পরে ভিত্তি থাকে তাহলেই কেবলমাত্র থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। দেখো একটু ফর্মুলাটা, যদি হেডের পরে ভিত্তি থাকে তাহলেই কেবলমাত্র থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার। আর হেডের পরে যদি ভিত্তি না থাকে তাহলে সেটা অবশ্যই থার্ড কন্ডিশনাল হবে না। তখন এই হেডকে আমরা V2 ধরে নিব। কি ধরে নিব? V2 ধরে নিব। এখন তোমরা বলো কোনটা এখানে থার্ড কন্ডিশনাল আর কোনটা সেকেন্ড কন্ডিশনাল, একটু অ্যান্সার করো। কোনটা থার্ড কন্ডিশনাল, কোনটা সেকেন্ড কন্ডিশনাল, একটু অ্যান্সার করো দেখি।
এই যে কেরাবেরা লাগাইছে, আবার কেরাবেরা লাগাইছে, পোলাপান রে তোদের নাকশা ফাটানো দরকার, সবগুলো নাকশা একদম নাকশা ফাটায় ফেলা উচিত। কি একটা অবস্থা পোলাপান। এই এই হেডের পর এখানে কি এখানে কি কোনো ভার্বের অস্তিত্ব আছে রে পোলাপান? এটা এখানে কোনো ভার্ব আছে? আই হচ্ছে সাবজেক্ট, মাছ হচ্ছে ডিটারমাইনার্স, মাত্র বললাম মানি হচ্ছে নাউন, এখানে কোনো ভার্বের অস্তিত্ব আছে? নাই। ভার্বের অস্তিত্ব না থাকলে এটা কোন পার্সপেক্টিভে থার্ড কন্ডিশনাল হয়? এটা ভি2, ভি2 মানে সেকেন্ড কন্ডিশনাল। আর এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন, ভার্বের 3 নম্বর ফর্ম কি? বিন। বা হেড আই রিচড দ্য স্টেশন, হেড আই রিচড দ্য স্টেশন। তাহলে এইটা হইলো আমাদের থার্ড কন্ডিশনাল। দেখবো হেডের পরে কি আছে কিনা, ভি3 আছে কিনা। তাহলে এটার অ্যান্সার কি হবে? হেড আই বিন মাছ, মানে যদি আমার অনেক টাকা থাকতো তাহলে অ্যান্সার হবে আই উড হ্যাভ। উড হ্যাভ হচ্ছে কিসের? উড হ্যাভ হচ্ছে তোমার স্ট্রাকচারের বিষয়। এখন ভাব তোমার যা মন চায় বসাও। কেউ বলতেছে আমার অনেক টাকা থাকলে আমি গরিবকে সাহায্য করতাম, আবার পরিমণি বলতেছে আমার অনেক টাকা থাকলে আমি একটা গাড়ি কিনতাম। ঠিক আছে, যার যেটা মন চায়। তাহলে আই উড হ্যাভ বট আ কার, আই উড হ্যাভ হেল্প দ্য পুর, হেল্প দ্য পুর, যা মন চায় তুমি লিখো। আর এখানে বলতেছে হেড আই মাছ মানি, এখানে হেড মানে ভি2, আর ভি2 মানে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আমরা কি বলবো? যে আই উড হেল্প দ্য পুর। হ্যাঁ, এই তো সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল। ওকে, তাহলে আশা করি এই জিনিসও আমরা মোটামুটি বুঝাইতে পারলাম। তাহলে আমাদের কন্ডিশনাল নিয়ে আর আলোচনা নাই। তোমাদেরকে আমি যে দুইটা কুলুকুলু দিছি, ভালো করে নোট খাতায় হুবহু এমনি কুলুকুলু লিখবা, হুবহু এমনি কুলুকুলু লিখবা। আর যদি পারো প্রত্যেকটা পেজে, যেহেতু আমি এগুলো নোট আমার জায়গাতে শেয়ার করব, যদি পারো প্রত্যেকটা পেজের মধ্যে তোমরা প্রত্যেকটা পেজের এই কর্নারে একটু কষ্ট করে, যারা হচ্ছে একদম বেশি সুন্দর করে লিখতে চাও, প্রত্যেকটা পেজের তোমার নিজের নাম, ঠিক আছে, এরপর হচ্ছে ইনস্ট্রাক্টরের নাম, হ্যাঁ, আর হচ্ছে ব্রেইনবাজ লিখতে পারো। হ্যাঁ, যদি মন চায় প্রত্যেকটা পেজের মধ্যে বা একটা দুইটা পেজ পরে পরে এটা লিখে দেবো, যেহেতু তোমাদের যেটা ভালো হবে সেটা আমি শেয়ার দিব আমার পেজ থেকে, আমার ইউটিউব থেকে। সো তোমাদের জন্য আর কি তোমার নিজের নাম, ইনস্ট্রাক্টরের নাম এবং তোমার হচ্ছে লেকচার নাম্বার, এগুলো লিখতে পারো। প্রত্যেক পেজে লিখলেও ভালো, এক দুইটা পেজ পরে পরে লিখলেও ভালো আর কি। আশা করি তোমরা এটা লিখে দিবা, তাহলে আমাদের জন্য ভালো, কারণ তোমার জায়গাটাও থাকলো, আমাদের জায়গাটাও থাকলো আর কি। ওকে ফাইন, তাহলে আমাদের অনেক জিনিস শেষ করে ফেললাম। আমরা অ্যাডভার্ব পড়লাম, আমরা হচ্ছে ইনভার্সন অফ অ্যাডভার্ব পড়লাম, আমরা ডিটারমাইনার্সগুলো পড়লাম, আমরা হচ্ছে ডিটারমাইনার্সের দুইটা কুলুকুলু পড়লাম, লিটল, আ লিটল, ফিউ, আ ফিউ, সাম, এদের ব্যবহারগুলো শিখলাম। আমরা কন্ডিশনাল পড়লাম, আমরা জিরো কন্ডিশনাল পড়লাম, আমরা ফার্স্ট কন্ডিশনাল পড়লাম, আমরা জিরো আর ফার্স্টের মধ্যে কুলুকুলু শিখলাম, আমরা হচ্ছে থার্ড অ্যান্ড সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালের মধ্যে কেরাবেরা শিখলাম। সো এই হচ্ছে আমাদের ওভারঅল আলোচনা। আর লাস্ট 20 মিনিটস ওনলি ফর দ্য পার্টিসিপল, জেরান্ড পার্টিসিপল। খুবই কঠিন জিনিস। ইংরেজি গ্রামারের যতগুলো কঠিন টপিক আছে সব থেকে কঠিন জিনিস হচ্ছে এটা। তোমাদের অনেক জায়গাতে এখান থেকে প্রশ্ন আসে, তবে আমরা ইজি করে শিখবো, চূড়ায় বুদ্ধি দিয়ে শিখবো। যতটুকু তোমাদের জন্য প্রয়োজন এতটুকু তোমাদেরকে শেখাবো, যা প্রয়োজন নাই তা তোমাদেরকে শেখাবো না। ঠিক আছে ভাই? ওকে ফাইন, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো জেরান্ড এবং কি লিখবো রে? জেরান্ড এবং জেরান্ড ভার্সেস পার্টিসিপল, জেরান্ড ভার্সেস পার্টিসিপল। জেরান্ড ভার্সেস পার্টিসিপল, জেরান্ড ভার্সেস পার্টিসিপল, জেরান্ড ভার্সেস পার্টিসিপল। দেখো শুনো, এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি রে এদের নাম? কি এদের নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব এদের নাম কি রে? এদের নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এদের নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এদের নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আমরা বলি আইজিপি। নন ফাইনাইট ভার্ব কি? আই ফর ইনফিনিটিভ, জি ফর জেরান, আর পি ফর পার্টিসিপলকে আমরা সাধারণত নন ফাইনাইট ভার্ব বলে থাকি। এখন নন ফাইনাইট ভার্ব নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, আমাদের ক্লাস আছে। আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জেরান কি এবং পার্টিসিপল কি একটু লিখবা। পার্টিসিপল আবার 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার রে? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তোমরা যারা মডিফায়ার পরে আসছো এগুলো আলোচনা সম্পর্কে জানো। আমরা জাস্ট তোমাকে একটু ধারণা দিব জেরান্ড কি।
কি বলবো তোমাকে একটু, জেরান্ড কি আর পার্টিসিপল কি, বেসিকটা তোমরা প্রথমে একটু শিখবো, কারণ বেসিক না শিখলে তুমি ধরতে পারবে না। এখন জিরান্ড কি? জিরান্ড হচ্ছে নাউন। জিরান্ড কি? নাউন। মনে রাখবা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, যেটা যেটা নাউনের কাজ করবে। কিসের কাজ করবে রে? নাউনের কাজ করবে। এটার মধ্যে ভার্বের একটা ফ্লেভার থাকবে, ভার্বের একটা ফ্লেভারও থাকতে পারে, অর্থাৎ নাউন এবং ভার্বের একই রকমের কাজ করবে, নাউন এবং ভার্বের একই রকম অর্থ দিয়ে কাজ করবে। মূল কথা হচ্ছে নাউনের কাজ করবে, ভার্বের একটা ফ্লেভার থাকবে, এটার নাম হচ্ছে জেরান। ঠিক আছে রে? এখন জেরান মানে মূল জিনিস কি? জেরান মানে নাউন, যা জেরান তাই নাউন, যা জেরান তাই নাউন, ভার্বের একটা ফ্লেভার থাকবে, জাস্ট এটা নিয়ে তোমার এত আলোচনার দরকার নাই। তাহলে আমরা পাইলাম ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যেটা নাউনের কাজ করে বসে, সেটার নাম হচ্ছে জেরান। এখন প্রশ্ন আসে না যে ভাই জেরান কোথায় কোথায় বসে? তাইলে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে পড়াইছি যে নাউন কোথায় কোথায় বসে, যেখানে যেখানে নাউন বসে। তাইলে আমরা এটা লিখে কি লিখবো? যেমনি লিখতেছি এমনি লিখবো হুবহু, যেখানে যেখানে, যেহেতু জেরান্ড নাউন, সো যেখানে যেখানে নাউন বসে, ঠিক সেখানে সেখানেই কে বসে? জেরান্ড বসে। ঠিক সেখানে সেখানেই মিস্টার জেরান বসে। এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এখন বলতে পারো যে ভাই কোথায় কোথায় নাউন বসে? তোমাদেরকে আমি পড়াইছি 14টা জায়গাতে নাউন বসে। নাউন কোথায় বসে? প্রেপোজিশনের পরে বসে, সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, প্রিভারের কমপ্লিমেন্ট হিসাবে বসে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে, আর্টিকেলসের পরে বসে, ডিটারমাইনার্সের পরে বসে। তাহলে সবগুলোর পরে কে বসে? সবগুলোর পরে নাউন বসে। সো এই সবগুলোর পরেই যদি কোনোদিন দেখো প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলো জেরান, তাহলে তোমরা লিখতে পারো না? যদি মন চায় একটু লিখে ফেলো, তাহলে আবার আমরা একটু লিখে ফেলি। তাহলে আমরা কয়েকটা নাম্বার দিই, এটা লিখবো, এটা লেখার পর আমরা লিখবো 1 নাম্বার কি, যে সাবজেক্টের স্থানে যদি আইএনজি থাকে ওইটা জিরান। 2 নম্বরে আমরা লিখবো কি, অবজেক্টের স্থানে যদি আইএনজি থাকে ওইটাও হচ্ছে জিরান। 3 নম্বরে আমরা লিখবো কি, প্রেপোজিশনের পরে যদি আইএনজি থাকে ওইটাও হচ্ছে জিরান। তোমরা আগে পড়ে আসছো, আমি আবার লিখে দিচ্ছি। 4 নম্বরে হচ্ছে পসেসিভের পরে যদি আইএনজি থাকে ওইটাও হচ্ছে জিরান, পসেসিভের পরে আইএনজি থাকলে ওইটাও হচ্ছে জিরান। 5 নম্বরে তোমরা লিখলে হচ্ছে বিভার্বের কমপ্লিমেন্টের পরে আইএনজি থাকলে, অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে ওইটাও জেরান্ড। ডিটারমাইনার্সের পরে আইএনজি থাকলে ওইটাও জিরান্ড। এই বেসিক কথাগুলো একটু লিখে রাখো খাতায়, 6টা জিনিস লিখে রাখো। ডিটারমাইনার্সের ভিতরে আর্টিকেলস ঢুকছে, ডিটারমাইনার্সের ভিতরে পসেসিভ অ্যাডজেক্টিভ ঢুকছে, সবাই ঢুকছে। সো এই 6টা কথা একটু লিখে রাখো। তাহলে আমরা শিখলাম ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, যেটা মূলত নাউনের কাজ করবে, সেটাকে আমরা বলতেছি কি, জেরান্ড। আর তাহলে কোথায় বসে? যেখানে যেখানে নাউন বসতে পারে সেখানে সেখানে জেরান্ড বসে। অর্থাৎ নাউন বসে আমরা 14টা জায়গা পাইছিলাম, ঠিক জেরান্ডও বসে 14টা জায়গাতে। নাউনের সাথে রিলেট করে এগুলো একটু লিখে লিখবে। এখানে আর এক্সাম্পল দিব না, এক্সাম্পল আমরা ভিতরে গিয়ে দিব। তাহলে আমরা বেসিক আলোচনা শেষ জেরান্ডের। এখন চলো আমরা পার্টিসিপল আলোচনা করি। প্রেজেন্ট পার্টিসিপল। 3 ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল নিয়ে তোমাদের আলোচনা দরকার নাই। আর আমাদের যেটা দরকার প্রেজেন্ট পার্টিসিপল। কি লিখবো আমরা? প্রেজেন্ট পার্টিসিপল। কারণ এরা দুজন দেখতে একই রকম, চেহারা ছবি সেম রে বাবা। এদের চেহারা ছবি কি একদমই সেম, দেখতে একই রকম। এরা দেখতে একই রকম হইলে কিন্তু আমাদের কেরাবেরাটা লাগে যে আমরা আসলে কোনটা কিভাবে বসাইতে পারি। যেহেতু দেখতে এরা একই রকম, এই কারণে হচ্ছে আমাদের ঝামেলাটা হয়, আমরা আসলে বুঝতে পারি না। এখন লাগে প্রেজেন্ট পার্টিসিপল, সেম লিখবা। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এটা কিসের কাজ করবে? এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। পার্থক্য এটাই। এটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। ভার্বের একটা ফ্লেভার এখানে থাকবে, এটা সবসময় থাকবে, যদি ওইটা আমাদের ম্যাটার করে না। এখন কোথায় কোথায় বসে? যেখানে যেখানে অ্যাডজেক্টিভ বসে। এখন তোমার প্রশ্ন হইতেই পারে আগের মতো যে ভাই কোথায় কোথায় বসে কে? প্রেজেন্ট পার্টিসিপল কোথায় কোথায় বসে?
তাহলে তোমাকে আমি যদি বলি যেখানে যেখানে অ্যাডজেক্টিভ বসে সেখানে সেখানে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, যেহেতু সে অ্যাডজেক্টিভ। যেখানে যেখানে দেখছো এখন নাউন অ্যাডজেক্টিভে পড়াইছিলাম, কাজে লাগতেছে। কয়েকদিন পরে যখন ফ্রেজ পড়াবো না ক্লজ পড়াবো সেম দেখবো, তখন এইগুলো কাজে লাগবে। যেখানে যেখানে অ্যাডজেক্টিভ বসে সেখানে সেখানে কে বসে? প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল বসে, বাংলা কথা। প্রেজেন্ট না, সকল পার্টিসিপলই বসে, সেখানে সেখানে পার্টিসিপল বসে। যেহেতু পার্টিসিপল মানে কি অ্যাডজেক্টিভ। আবারও বলতেছি, তোমরা যারা এখনো আমাদের সাথে জয়েন হও নাই, জয়েন হয়ে যাবা। ফেসবুক, ইউটিউব সব জায়গাতে জয়েন হয়ে যাবা। ওখানে শুধু মজার মজার ক্লাস, সুন্দর সুন্দর ক্লাস পাবা, যেগুলো তোমাকে খুবই ইম্পর্টেন্ট, তোমার জন্য একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর যেহেতু আমি ক্লাস নিচ্ছি, সো আমাকে তোমরা চিনোই। তোমরা সমস্যা যে কোনো প্রশ্ন ভাইকে করতে পারো। যদি কোনো কিছু মনে হয় যে ভাই এরকম এরকম যে কোনো কিছু নিয়ে আমরা ফ্রি থাকবো, এখানে মেসেজ করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোনও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি তোমাকে আমি জেরানো বোঝাতে পারলাম। এখন কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসে? অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, ইনাফের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, মনে আছে? সব জায়গাতে যদি আইএনজি থাকে নাম হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। এখন একটা এক্সাম্পল লিখো, তাহলে আমরা এখন কি দেবো? আমরা যখন তোমাকে টেস্ট করব, দেখি। এখন তোমাকে আমি বললাম যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমি তোমাকে আবার বললাম, ধরো নাম্বার 1 এটা দিলাম, তোমরা অ্যান্সার করবা, তাড়াতাড়ি অ্যান্সার করো যে এখানে জেরান নাকি পার্টিসিপল, তাড়াতাড়ি অ্যান্সার করবো। 2 নম্বর আমি তোমাকে বললাম রোলিং স্টোন gathers no moss. I enjoyed লার্নিং। দেখো এখানে রোলিং, এখানে লার্নিং। একটু বলো তো কোনটা কি, কোনটা জেরান, কোনটা পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, একটু বলবা, দেখি পারো কিনা। বেসিক থেকে আলোচনা করো, আমরা কঠিন জায়গাগুলোতে এখনো যাই নাই, তোমাদের টোটালি বেসিক জিনিসটা দিলাম। আর এখান থেকে জাস্ট আমরা 3টা গুলো শিখবো, তাহলে আমাদের ক্লাস শেষ, তোমাদের আর অতিরিক্ত লাগবে না। হ্যাঁ, 1 নাম্বারটা লিঙ্কিং ভার্বগুলো লিখে দিতে চাইছিলেন। ও ইয়েস, লিঙ্কিং ভার্ব তো ক্লাস হয় নাই, শোনা। লিঙ্কিং ভার্ব ক্লাস তো আমাদের সামনে আছে, তখন লিখে দিব রে। তোরা রুটিন দেখিস নাই? রুটিনে দেখবি সম্ভবত নেক্সট ক্লাস, মোস্ট প্রবলি নেক্সট ক্লাসে আমাদের লিঙ্কিং ভার্বগুলো নিয়ে আলোচনা আছে। সো লিঙ্কিং ভার্বগুলো নিয়ে আলোচনা আছে, সো ওই ক্লাসে আমরা লিখে দিব, কোনো সমস্যা নেই। মুখে তো বলে দিছিলাম, তারপরেও আমরা যেহেতু আমাদের সামনে আলোচনা আছে ওইখানে আমরা লিখে দিব। দেখো দেখো এখানে আমরা যদি কেমনে সাধারণত আমরা যদি একটু কি করি, কারেকশন করতে চাই, যেহেতু ইজ মেইন ভার্ব, তাহলে ভার্বের আগে আমরা জানি সাবজেক্ট হিসেবে কে বসতে পারে, নাউন বসতে পারে, তাহলে সাবজেক্ট হিসেবে জিরান্ডো বসতে পারে। 3 নম্বরটা আমরা দেখি এনজয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে আমরা জানি নাউন বসতে পারে, তাহলে অবজেক্ট হিসেবে জিরান্ডো বসতে পারে। আর রোলিংটা হচ্ছে কি, রোলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল, কারণ স্টোনকে কি করছে, মডিফাই করছে, স্টোনকে মডিফাই করছে। আর স্টোন হচ্ছে একটা নাউন, পাথর, আমরা জানি নাউনের আগে সখিনা, জরিনা, পরিমণি, কুলুকুলু, পৃথিবীর যেই বসে সে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, তার মানে পার্টিসিপল হবে। তাহলে আশা করি মোটামুটি বেসিকটা ক্লিয়ার। আবার তো আমরা এখনো যাইতেছি না। এখন প্রিপজিশনের আমি বললাম হি ইজ ফন্ড অফ, শি ইজ ফন্ড অফ রিডিং, সে রিডিংয়ের প্রেমে পড়ছে। হি ইজ ফন্ড অফ রিডিং, তাহলে এখানে রিডিংটা কি, জেরান্ড। কেন, প্রিপজিশন হচ্ছে অফ, তাহলে প্রিপজিশনের পরে যদি আইএনজি থাকে সেটাও হচ্ছে জেরান্ড। ঠিক আছে, তাহলে আমরা বেসিকটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা 3টা কুলুকুলু শিখবো, যেটা থেকে তোমাদের প্রশ্ন আসবে। নাম্বার 1 আমরা কুলুকুলু শিখবো কয়টা, 3টা। আর লিঙ্কিং ভার্বের আমাদের ক্লাস আছে, হ্যাঁ ভাই, কুলুকুলু 01। কয়টা কুলুকুলু শিখবো আমরা টোটাল
তিনটা ক্লুগুলো শিখবো আমরা, টোটাল তিনটা ক্লুগুলো শিখবো। কয়টা? তিনটা। ক্লু 1 লিখো। শুনো, সাধারণত বললাম যে নাউনের কি বললাম যে আমরা জেরান নিয়ে আলোচনা করতেছি। আমরা যদি সাধারণত বললাম কি প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে, জেরান। যদি তোমার অবজেক্টের জায়গাতে বসে জেরান, সাবজেক্টের জায়গাতে বসে জেরান, অ্যাডজেক্টিভের পরে বসে জেরান, আর্টিকেলসের পরে বসে জেরান, ডিটারমাইনার্সের পরে বসে জেরান, এগুলো আমরা জানি। কিন্তু সব সময় এই নিয়ম খাটবে না, এদের নামই হচ্ছে কুলুকুলু। তাহলে আমরা জাস্ট তিনটা কুলুকুলু পড়বো, তাহলে আমাদের শেষ। দেখবা কত সুন্দর করে, এত বড় ক্লাস, এটা বিসিএস এর ক্লাস। আমি যখন বিসিএস এর পোলাপানকে পড়াই তখন এটা পড়াই, মানে একদম লিটারেলি এত পরিমাণ পোলাপানকে বিসিএস এর আমার বন্ধু বান্ধব আমার সিনিয়রদেরকে আমি এই জিনিস পড়াইছি, কারণ আমি এত ইজি করে এটাকে পড়াই। এটা তুমি একটা বই উল্টায় দেখো না, তোমার মাথা নষ্ট হয়ে যাবে লিটারেলি, কিন্তু আমি এত ইজি করে পোলাপানকে পড়াই দিই। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বারটা কি গুলো শিখবো, যে নাউনের, লিখো 1 নাম্বার গুলো কি, নাউনের পূর্বে আইএনজি থাকলে মনে রাখবা জেরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। নাউনের পূর্বে আইএনজি থাকলেই তুমি জেরান্ড বসাইতে পারবা না। বললা যে ভাই আপনি তো মাত্রই বললেন যে নাউনের আগে পৃথিবীর যেই বসুক সব তো অ্যাডজেক্টিভ হয়, কিন্তু না, নাউনের আগে আইএনজি থাকলেই তুমি অ্যাডজেক্টিভ বসাইতে পারবা না। কারণ কি? কারণ পৃথিবীতে কিছু কুলুকুলুর জন্ম হয়েছে। যদি নাউনের আগে কি থাকে, আইএনজি থাকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, জেরান্ডো হইতে পারে। কেমনে বুঝবা কোনটা হইতাছে? এখন আমি তোমাকে 4টা এক্সাম্পল দিই বা 3টা এক্সাম্পল দিব, তারপরে এখান থেকে সলিউশনে যাব। এ নাম্বার আমি তোমাকে বললাম যে রোলিং স্টোন। একটু ভালো করে খেয়াল করো, লিখবা সাথে সাথে। বি নাম্বারে তোমাকে আমি বললাম ওয়াকিং শ্যাডো। ওয়াকিং শ্যাডো আমি তোমাকে বললাম। সি নাম্বার রিডিং রুম। আমি তোমাকে বললাম ডি নাম্বারে কি বলা যায় এটা, ওয়াকিং গার্ল। দেখো জাস্ট 4টা এক্সাম্পল লিখলাম, আর বেশি লিখি নাই, আর বেশি লেখার দরকার নেই। 4টা এক্সাম্পল দেখো, 4টা এক্সাম্পল, আরো অনেক কিছু থাকতে পারে। তাহলে এই যে দেখো আইএনজি আছে, নাউনের আগে আইএনজি আছে, নাউনের আগে আইএনজি আছে, নাউনের আগে আইএনজি আছে, নাউনের আগে আইএনজি আছে। এখন বলতেই পারো যে রায়হান ভাই আপনি তো সারা জীবন বলে আসছেন নাউনের আগে পৃথিবীর যেই থাকুক, সকিনা, জরিনা, পরিমণি, শিহাব ভাই, রায়হান ভাই, তেরা বেড়া, ঠিক আছে, পৃথিবীর জয় বাংলা, পৃথিবীর যেই থাকুক সব হচ্ছে নাউন হবে, মানে নাউনের আগে থাকলে অ্যাডজেক্টিভ হবে। কিন্তু এখানে আবার বলতেছেন যে না, হ্যাঁ ভাই সব সময় হবে না, ক্যারাবেরা আছে। এই ক্যারাবেরার জন্য আমি তোমাদেরকে চূড়াই বুদ্ধি শেখাবো 1 নাম্বার কুলুকুলুতে। সেটা কি? এখন তোমরা সবাই যদি বলো যে ভাই স্টোন নাউন, এর আগে আইএনজি আছে জেরান মানে পার্টিসিপল, শ্যাডো নাউন, এর আগে আইএনজি আছে পার্টিসিপল, রুম নাউন, এর আগে আইএনজি আছে পার্টিসিপল, হবে না তোমার জয় বাংলা। এখন এটার জন্য তোমাকে কি করা লাগবে, একটা তোমাকে আমি ক্লু দিচ্ছি, বা তোমাকে যেটাকে আমি বলে চূড়াই বুদ্ধি। দেখো এর আগে এমনি শিখছো কিনা বইলো। চূড়াই বুদ্ধিটা কি, যদি এরকম কোনোদিন দেখো যে নাউনের আগে আইএনজি আছে, তুমি হুট করে প্রেজেন্ট পার্টিসিপল লাগাইতে যাবা না। কারণ তুমি মনে করবা কি যে রায়হান ভাই বলছে এখানে ক্যারাবেরা আছে, এখানে কুলুকুলু ছিল। সো কুলুকুলুটা কি, তুমি কি করবা, তুমি দেখবা যে নাউনটা আছে এই নাউনটাকে তুমি সাবজেক্ট বানাবা। কি করবা, ভালো করে শুনো, লিখবা না, একটাও লিখবি না, শুন। নাউনকে তুই সাবজেক্ট বানাবি, বানানোর পর দেখবি আসলে যে এটা একটা কন্টিনিউয়াস টেন্স গঠন হয় কিনা। ভালো করে শোনো, কন্টিনিউয়াস টেন্স গঠন হয় কিনা। তার মানে আমি ভাবকে কি করব, সাবজেক্ট বানাবো। সাবজেক্ট বানানোর পর আমি এটাকে কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে যদি দেখি যে কন্টিনিউয়াস টেন্স হয়, বা আমি যদি বলি যে ঘটনাটা যদি দেখো যে সম্ভব হয়, হ্যাঁ, পি ফর পসিবল, ঘটনাটা যদি পসিবল হয় তাহলে পি ফর পসিবল, পি ফর পার্টিসিপল, পি ফর পসিবল, পি ফর পার্টিসিপল,
ঘটনাটা যদি পসিবল হয় তাহলে পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তাহলে কি জেরান্ড। সব কিছু লিখে দেওয়া যায় না, তোমরা একটু মন ছাড়া লিখতে পারো। তাহলে আমি মূল কথাটা কি বললাম, হ্যাঁ এইগুলোর আরও অনেক অনেক ভিডিও কিন্তু পোস্টমর্টেমে আছে, তোমরা দেখে আসতে পারো। তাহলে আমরা মূল কথাটা কি বললাম, মূল কথাটা বললাম চুরাই বুদ্ধি, তোমাকে আমি শিখাই দিলাম একদম। তুমি জাস্ট এটা মনে রাখবা, যদি তুই দেখিস যে নাউনের আগে আইএনজি আছে, তুই প্রথমেই জেরান্ড পার্টিসিপল দাগায় ফেলবি, তোর জয় বাংলা। এটা করিস না, তুই বলবি যে ভাই তো পড়াইছিল একটা কুলুকুলু ছিল। তো এখানে কি করার কথা বলছিল যে যদি এই ঘটনা ঘটে তাহলে নাউনটাকে আমরা সাবজেক্ট বানাবো। কি করবো, নাউনটাকে আমরা একটু সাবজেক্ট বানাবো। সাবজেক্ট বানায় দেখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় কিনা। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পসিবল হয়, মানে ঘটনাটা ঘটছে পসিবল। যদি পসিবল হয় তাহলে পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তাহলে জেরান্ড। একটাও লিখবি না, বোর্ডের দিকে তাকা। আমি আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। এখন একটু এখানে দেখ, 1 নাম্বার সেন্টেন্স যে আমরা বললাম যে রোলিং স্টোন, তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল, স্টোনকে সাবজেক্ট বানায় কন্টিনিউয়াস টেন্স করা। তাহলে আমি যদি কন্টিনিউয়াস টেন্স হয়, মনে মনে করবা, তুমি লিখে করতে পারো খাতার মধ্যে। তাহলে আমরা বলতে পারি না যে স্টোন ইজ মুভিং না রোলিং, স্টোন ইজ রোলিং। তাইলে এখন দেখো তো কন্টিনিউয়াস টেন্স হয়েছে কিনা। স্টোন কি রোল করতে পারে? তোমরা যারা সিলেট গেছো, ভোলাগঞ্জ, জাফলং, বিছনাগানি, তোমরা দেখবা যে পাথর রোল করে। তোমরা যারা ছোটবেলায় মার্বেল খেলছো, দেখবা মার্বেলগুলো কিন্তু রোল করে। রোল মানে কি, মুভ করা, চলা, রোলিং। তোমরা যারা ক্রিকেটার, তোমরা দেখবা ক্রিকেটের পিচের মধ্যে রোলিং করে। সো এই যে রোল করে, তার মানে পাথর কিন্তু ঘুরতে পারে, পাথর কিন্তু চলতে পারে। সো যেহেতু স্টোন মুভ করতে পারে, অর্থাৎ রোলিং করতে পারে, তার মানে এটা পসিবল। আর যদি পসিবল হয় তাহলে সেটা পার্টিসিপল। তাহলে 1 নাম্বার সেন্টেন্স আমরা কি পাইলাম, প্রেজেন্ট পার্টিসিপল। আর 2 নাম্বার সেন্টেন্স দেখো, ওয়াকিং শ্যাডো। এখন শ্যাডো কি হাঁটতে পারে? শ্যাডো কোনোদিন হাঁটতে পারে না, শ্যাডো কোনোদিন হাঁটতে পারে না। সো কন্টিনিউয়াস শ্যাডো ইজ ওয়াকিং, এটা হয় না কোনোদিন। যেহেতু হয় না, এটা জেরান। রুম ইজ রিডিং, এখন রুম কোনোদিন রিড করতে পারে? হাই পোলাপান, করতে পারে না। রুম রিডিং করতে পারে না, তার এবিলিটি নাই, যেহেতু পসিবল না, জেরান। আবার গার্লস ওয়াকিং, গার্লস ইজ ওয়াকিং, গার্ল কি হাঁটতে পারে? সকিনা কি হাঁটতে পারে? ইয়েস, সকিনা হাঁটতে পারে, যেহেতু সে কাজটা করতে পারে, পসিবল, এই কারণে সেটা পার্টিসিপল। আশা করি বুঝাইতে পারছি। নাইলে মুড়ি খাও, আমারে কিছু মুড়ি দিও। বল বুঝছিস কিনা? আর 2টা কুলুগুলো আছে আমাদের। ওকে, ঠিক আছে, ফাইন। ভিডিও আবার দেখবা, তাইলেই হয়ে যাবে। যাদের কোনো সমস্যা আছে, আমি আশা করি সমস্যা নাই। কুলুকুলু 2, কুলকুলু কত রে? কুলকুলু হচ্ছে 2 নাম্বার। এখন দেখ, 2 নাম্বার হচ্ছে বি ভার্বের পরে। দেখবা বাজারে অনেকেই পড়ায় বি ভার্ব মানেই কন্টিনিউয়াস মানেই পার্টিসিপল। এই আলোচনা করলে যায় বাংলা, এই আলোচনা বাদ দাও, ভাই যেমনি পড়ায় এমনি শিখবা। বি ভার্বের পরে যদি আইএনজি থাকে, এখানেও কারাবেরা আছে, বি ভার্বের পরে আইএনজি থাকলেও 2টাই হইতে পারে, জেরান্ডো হইতে পারে, আবার পার্টিসিপল হইতে পারে। আগের মতো একটু চিন্তা করবা, কারণ এটা আমাদের কুলুকুলুতে আছে। বি ভার্বের পরে আইএনজি থাকলেও, হ্যাঁ ওকে, ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, কোনো সমস্যা না। ক্লিয়ার করার জন্য এবার আসছি। দেখ, তাহলে বি ভার্বের পরে যদি আইএনজি হয় তাহলে এটাও প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, জেরান্ডো হইতে পারে। তার মানে এটার মধ্যে কুলুকুলু আছে। যেহেতু আছে, এখন তোমার চোরাই বুদ্ধি কি? এখন চোরাই বুদ্ধি হইলো, আগে এক্সাম্পলগুলো দেই। আমি বললাম যে I am reading. দেখবে বাজারের অনেক বই এবং বাজারের ম্যাক্সিমাম টিচার বলতেছে কন্টিনিউয়াস টেন্স হইলেই সেটা জেরান্ড হয়, মানে পার্টিসিপল হয়। এই চিন্তা করো না, জয় বাংলা তোমার। 2 নাম্বার আমি বললাম যে এডুকেশন ইজ ফ্রাইটেনিং। এডুকেশন, তোমাদের মনের কথা, ইজ ফ্রাইটেনিং। বা এক্সামস ইজ ফ্রাইটেনিং। আচ্ছা, এক্সাম দিই, আচ্ছা এডুকেশন এই দিয়ে দিই, মোসার দরকার নাই। মানে কি, পড়াশোনাটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস, হ্যাঁ, বা এক্সামের ক্ষেত্রে আর কি। এটা ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকতো পরীক্ষা, এক্সামের ক্ষেত্রে এটা বেশি যায়। এডুকেশন ইজ ফ্রাইটেনিং, আই এম রিডিং। তারপর আমরা বলতে পারি না যে দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং।
দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। জাস্ট আমরা 3টা এক্সাম্পলই দিলাম, আর আপাতত এক্সাম্পল দিচ্ছি না। দেখো 3টা মানে হিউজ, তোমার একটু বুঝাইতে পারলে হয়েছে আমার। এখন তোমার জোড়াই বুদ্ধি রাখবে এখানে। এখন দেখো কি আছে, বিভার্ব আছে, বিভার্বের পরে আইএনজি আছে, বিভার্বের পরে আইএনজি আছে, বিভার্বের পরে আইএনজি আছে। সবসময় ইজ থাকবে জিনিস এরকম না, ওয়াজ ওয়ার যা মন চায় থাকতে পারে, এটা নিয়ে তোমার ভয় করার দরকার নেই। তুমি দেখবা যে বিভার্বের পরে আইএনজি আছে কিনা। যদি বিভার্বের পরে আইএনজি থাকে তাহলে বলবো যে রাহিম বলছিল প্রেজেন্ট পার্টিসিপলও হইতে পারে, জেরান্ডও হইতে পারে। এখন কোথায় কোনটা হবে শিখবা কেমনে? শিখবা তুমি জাস্ট এই আইএনজি যুক্ত শব্দটার পূর্বে একটা ভেরি বসায় দিবা। কি বসায় দিবা? একটা ভেরি বসায় দিবা। জাস্ট মনে মনে তুমি খাতায় প্রশ্ন লিখে করতে পারো, মনে মনে আইএনজি যুক্ত শব্দটার পূর্বে একটা ভেরি বসায় দিবা। ভেরি বসানোর পরে যদি দেখো যে মিল লাগেছে, অর্থাৎ পসিবল হয়, আগের কথায় পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তাহলে জেরান্ড। দেখো আগে যা বলছিলাম সেম কথা এখন বলছি। আগে বলছিলাম তোমাকে তুমি এটাকে এই নাউনটাকে সাবজেক্ট ধরে একটু কন্টিনিউয়াস টেন্স বানাবা, আর এখন বলছি তুমি জাস্ট এদের পূর্বে একটা ভেরি বসায় দিবা। তাহলে যদি মিলে যায়, ভেরি বসানোর উপরে যদি বাক্যটা মিলে যায় তাহলে সেটা হবে কি? পার্টিসিপল। কারণ মিলে যাওয়া মানে পসিবল, আর পি ফর পসিবল, পি ফর পার্টিসিপল। আর যদি না মিলে তাহলে জেরান। এখন আসো আমরা একটু দেখি। আমি বললাম আই এম ভেরি রিডিং, মনে মনে কি করলাম? এখানে লাগাইলাম ভেরি। এখন আই এম ভেরি রিডিং, এটা কিছু হইলো? পৃথিবীতে এমন কিছু আছে আই এম ভেরি রিডিং? না বাবা, কিছু নাই। যেহেতু মিলে নাই তাহলে এটা হইলো জেরান্ড। এরপর আমি বলতেছি এডুকেশন ইজ ভেরি ফ্রাইটেনিং, পড়াশোনা আসলেই অনেক ভয়ঙ্কর। এটা তো মিল গেছে, যেহেতু মিল গেছে সো এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমি বললাম দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, আমি মনে মনে লাগাইলাম ভেরি, দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। মিলছে? মিলছে মানে অবশ্যই মিলছে, তার মানে এটাও প্রেজেন্ট পার্টিসিপল। এই হচ্ছে আমাদের 2 নাম্বার কুলু। এই দুইটা হচ্ছে আমাদের মূল জিনিস। এই দুইটা হচ্ছে কি আমাদের মূল জিনিস। যদি বিভার্বের পরে আইএনজি থাকে তাহলে দুইটাই হইতে পারে, চূড়াই বলতে তোমার শিখাই দিলাম। আর যদি মনে করো নাউনের পূর্বে আইএনজি থাকে তখনও দুইটাই হইতে পারে, এটাও তোমাকে শিখাই দিলাম। এই গেল আমাদের মোটামুটি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে বেসিক আলোচনা এবং রুট লেভেলের সবথেকে ডেঞ্জারাস আলোচনা বলতে পারো। পৃথিবীর অন্যতম সেরা গ্রামার শিখাইলাম আজকে। পৃথিবীর অন্যতম কনফিউজিং এবং সেরা গ্রামারদের একটা হচ্ছে পার্টিসিপল জিরান্ড। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, একটু বলে দিবা ক্লিয়ার? হ্যাঁ, তো মাশাআল্লাহ সবাই ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার না হওয়ার কোনো সুযোগ নাই। আমরা প্র্যাকটিস করতে পারতেছি না, প্র্যাকটিস করতে পারলে আরও ইজিলি বুঝতে পারতাম। কিন্তু তোমার ছাড় নাই। আমি তোমাকে ডিটারমাইনার্স গ্রুপে দিয়ে দিব নোট খাতা থেকে। তুমি যেটা করবা, তোমার হাতে যে বইটা আছে সেটা যে কোনো কোচিংয়ের বই, যে কোনো বাজারের মার্কেটের বই নিয়ে তুমি জিরান্ডের চ্যাপ্টারটা উল্টাবা। বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে একটু দেখবা পারো কিনা। না পারলে ভাইকে অবশ্যই মেসেজ দিবা, গ্রুপে বলছি তোমাকে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম, হুবহু ডিরেক্ট মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে যে ভাই আমি পারি না, রেসপন্সিবিলিটি আমার। ঠিক আছে? কিন্তু তুমি না পড়া পরে এটা তো হবে না, আগে পড়তে হবে, বুঝতে হবে। ক্লাস 3 বার দেখবা, 4 বার দেখবা, তারপরে যদি না বুঝো পরে রেসপন্সিবিলিটি আমার। এখন একবারে তুমি সব কিছু তো বুঝবা না। কারণ তোমাকে বললাম যে সমগ্র বিশ্বের সব থেকে আমাদের মোটামুটি ইংলিশের 42টা টপিক আছে ওয়ার্ল্ড ওয়াইড, একদম স্মার্ট গ্রামারের 42টা টপিকের মধ্যে সব থেকে একদম সিরিয়ালি 1 বা 2 নম্বরে থাকবে প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ডের কেরাবেরা। কিন্তু আমি তোমাকে খুব ইজি করে শিখাই দিই, চূড়াই বুদ্ধি দিয়া, অনেক পরিশ্রম করে এগুলো আবিষ্কার করা। ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারলাম। আর একটা জিনিস একটু লিখে দিই, কোথায় লিখে দিব? এরপরটাতে লিখি। ধরো এখন এতক্ষণ তো আমরা জিরান্ড পার্টিসিপল কোথায় হবে? পার্টিসিপল দেখ, এটা একটু লিখে দেই। পার্টিসিপল কোথায় হয়? তাহলে প্রথম কথা হচ্ছে পার্টিসিপল মানে এই কি বসে? অ্যাডজেক্টিভের পজিশনে বসবে। অর্থাৎ যেখানে যেখানে অ্যাডজেক্টিভ হবে সেখানে সেখানে পার্টিসিপল হবে, এটা আমরা জানি। মনে রাখবা, সাধারণত সকল কন্টিনিউয়াস টেন্স কি হয়? পার্টিসিপল হয়। সাধারণত সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল হয়। তো ব্যতিক্রম, এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম, ব্যতিক্রম কিন্তু আছে কয়েকটা। তবে সাধারণত এই জিনিসগুলো একটু মনে রাখো। অ্যাডজেক্টিভের পজিশনে যদি আইএনজি থাকে সেটা পার্টিসিপল হবে। আর কন্টিনিউয়াস টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরা সবাই সাধারণত কি হয়? পার্টিসিপল হয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। খুবই ইফেক্টিভ ক্লাস তোমাদের জন্য, বুঝাইতে পারছি আশা করি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখাবা। নোট অবশ্যই করে গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? এবং আমি তোমাদের এখান থেকে নিয়ে কিন্তু আমি আমাদের গ্রুপে, আমি আমার পেজেও কিন্তু পোস্ট করতেছি। তোমাদেরও ভালো, আমাদেরও ভালো। সকলে ভালো থাকো,
সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।